হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই কি ঠিক মতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? একটু কমেন্টে জানান তো যে সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, সবাই কি ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছেন? একটু কমেন্টে জানান আমাকে। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? ওকে ওকে, সাউন্ড ক্লিয়ার আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ভেরি গুড। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে যে টপিক নিয়ে আমরা ক্লাস করব এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, শর্ট সিলেবাসের বাইরে একটা ইম্পর্টেন্ট টপিক। তো যেটা হয়, এই টপিকটা অধিকাংশ ছেলে আমি দেখেছি যে এই টপিকটা অ্যাভয়েড করে। হ্যাঁ, অর্থাৎ পড়ে না, মানে শর্ট সিলেবাসে নাই, পড়ে না। হ্যাঁ, তো এই টপিকটা আসলে আহামরি কিছু না, একবারে টু দি পয়েন্টে যা পড়াবো তাই পড়ে যেতে হবে। প্লাস হচ্ছে এই টপিকটা যারা অ্যাভয়েড করে তারা হচ্ছে অনেকের থেকে পিছিয়ে যায়। সে কারণে এই টপিকটা যদি আপনি আজকে পড়েন খুব ভালো মতো, তাহলে আপনি নিশ্চিন্তে অন্তত 30 থেকে 40% ছেলেমেয়ের থেকে এগিয়ে থাকবেন। আমার কথা কি বুঝছেন? এই টপিকটা ছেলেমেয়ে পড়ে না। তার কারণ কি ভাইয়া? তারা এটাকে কঠিন মনে করে বা মনে করে যে আহামরি কি নাকি। তো আসলে কঠিন মনে করার কিচ্ছু নাই, একবারে টু দি পয়েন্টে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এবারও শর্ট সিলেবাসের বাইরে আমরা পড়বো কি পড়বো না এটা নিয়ে কনফিউশন থাকে। তো শর্ট সিলেবাস তো অনেক 2020 সাল থেকে হচ্ছে। এই বছরও ঢাবি রিটেন কিন্তু এখান থেকে একটা প্রশ্ন করেছে। ঢাবি রিটেনে সম্ভবত এই বছর একটা প্রশ্ন দিয়েছে এখান থেকে। হ্যাঁ, তো সেই কারণে ভাই এটা কিন্তু পড়তে হবে, এটাতে ছাড়ার কোনো মানে হয় না। আমাদেরকে খুব সুন্দর করে পড়তে হবে এবং ক্লাসটা খুব সুন্দর করে শেষ পর্যন্ত সবাইকে করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা আর বেশি কথা না বলি। সেটা হচ্ছে সাইফুর রহমান সাইফ বলছে, আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে, আপনি আমাকে দয়া করে একটু মেসেজ দিয়েন। দেখছেন কমন সেন্স মানুষের কোন পর্যায়ে গেছে। ওকে, ঠিক আছে। তো যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। ওকে, আচ্ছা, তার আমরা ক্লাসে চলে যাই। দেখি, তো সুন্দর মতো আমরা এখানে ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগ আমরা প্রথম পর্যায়ে ক্লাসগুলো করেছিলাম। একটু আমরা দেখি যে ব্যয়কে তার আচরণের উপরে ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্থায়ী ব্যয়, ফিক্সড কস্ট। নাম্বার 2 পরিবর্তনশীল ব্যয়, ভ্যারিয়েবল কস্ট। নাম্বার 3 আধা পরিবর্তনশীল ব্যয়, যেটাকে আমরা বলি সেমি ভ্যারিয়েবল কস্ট, বা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মিক্সড কস্ট। ওকে, ব্যয়কে অনেকগুলো দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। তো আমরা তার আচরণের উপরে ভিত্তি করে, তার বিহেভিয়ারের উপরে ভিত্তি করে ব্যয়কে আমরা ভাগ করছি কয়ভাবে বলেন তো? আমরা 3 ভাগে ভাগ করেছি, ঠিক আছে? একটা স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয় আর আধা পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে? এখন আমরা দেখব যে কোন ব্যয়টা অ্যাকচুয়ালি কি। তো প্রথমে আমরা পড়ছি স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় কি জিনিস ভাইয়া? দেখেন কি বলেছে, যে ব্যয় একটি নির্দিষ্ট সীমার মধ্যে উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হয় না। উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি মানে কি? উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে, উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের কি হয় না?
পরিবর্তন হয় না তাকে আমরা স্থায়ী বলবো। পরিবর্তন হয় না মানে সেটা কি থাকে ভাইয়া? ফিক্সড থাকে। তো উৎপাদনের সাথে যে ব্যয়ের কোনো কি হয় না? পরিবর্তন হয় না, বা উৎপাদন বাড়া বা কমার সাথে সাথে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, সেটাই আমাদের স্থায়ী ব্যয়। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন আমাদের এখানে স্থায়ী ব্যয়ের বেশ কিছু উদাহরণ আছে। এই উদাহরণগুলো আমাদের পরীক্ষায় বিশেষ করে আসে। যেমন ভাইয়া ভাড়া, বেতন, বীমা খরচ, অবচয়, এগুলো হচ্ছে ভাইয়া স্থায়ী ব্যয়ের উদাহরণ। যেমন আমরা যদি দেখি যে একটা কোম্পানি যদি 10,000 পণ্য উৎপাদন করে, তাকেও কিন্তু কারখানা ভাড়া প্রতি মাসে ধরেন 1 লাখ টাকা দিতে হয়। ওকে, সে যদি কোনো মাসে 5,000 একক পণ্য উৎপাদন করে, তাহলেও কিন্তু তাকে ফিক্সড ভাড়া 1,000 টাকাই দিতে হবে। তাহলে দেখেন এই ভাড়ার কিন্তু উৎপাদনের সাথে সাথে ভাড়ার কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক সেম ভাবে বীমা খরচটা, তারপরে কর্মকর্তার মাসিক বেতন, অবচয়, অবচয় বললে আমরা বুঝবো এটা সরলরৈখিক পদ্ধতিতে অবচয়, এগুলোর কি হয় না? উৎপাদনের সাথে সাথে এগুলোর কি হয় না? কোনো পরিবর্তন হয় না। সে কারণে এগুলোকে আমরা কি ব্যয় বলবো? এগুলোকে আমরা স্থায়ী ব্যয় বলবো। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? তাহলে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা স্থায়ী ব্যয় বলবো। এরপরে আমরা আসি দেখেন পরিবর্তনশীল ব্যয়। তাহলে পরিবর্তনশীল ব্যয় যে ব্যয় উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হয়, তাকে পরিবর্তনশীল ব্যয় বলবো। অর্থাৎ যে ব্যয় কি হয়? পরিবর্তন হয়। কার সাথে? উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হয়, তাকে আমরা বলবো পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে? এখন পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ কি দেখেন? কাঁচামাল খরচ, মজুরি বা শ্রম, বিক্রয় কর্মীর কমিশন, এগুলোকে আমরা কি বলবো ভাইয়া? পরিবর্তনশীল ব্যয় বলবো। যেমন দেখেন আমি একটা শার্ট পরে আছি, ধরেন এই শার্ট তৈরির কাঁচামাল হচ্ছে কাপড়। তো একটা শার্ট তৈরি করতে 100 টাকার কাপড় লাগে। যখন আমি বলবো 5টা শার্ট তৈরি করতে কত টাকার কাপড় লাগবে, এই 100 টাকার কাপড়ে কি 5টা শার্ট তৈরি করা যাবে? যাবে না। তখন আপনি বলবেন ভাইয়া 500 টাকার কাপড় লাগবে। তাহলে দেখেন উৎপাদনের পরিমাণ বেড়ে গেল, আমার সেই কাঁচামাল খরচও কি হয়ে গেল? বেড়ে গেল, পরিবর্তন হইল। সেই কারণে এই কাঁচামাল খরচ, মজুরি, বিক্রয় কর্মীর কমিশন, এগুলোকে আমরা বলবো পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি আমরা বুঝতে পেরেছি পরিবর্তনশীল ব্যয় কি জিনিস, স্থায়ী ব্যয় কি জিনিস? আমরা কি সকলে বুঝতে পেরেছি এগুলো ভাইয়া? যে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যগুলো কি আমাদের লাগবে কি? উদাহরণগুলো আমার পরীক্ষায় আসে যে নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ, নিচের কোনটি স্থায়ী ব্যয়ের উদাহরণ। আমরা কি পারবো এগুলো? সবাই বলেন। রাইট। এরপরে দেখেন আমাদের একটা ব্যয় আছে, সেটা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয় বা সেমি ভ্যারিয়েবল কস্ট। আধা পরিবর্তনশীল তার মানে কি জানেন? এই ব্যয় হচ্ছে অর্ধেক থাকবে পরিবর্তনশীল, অর্ধেক থাকবে স্থায়ী। বুঝতে পেরেছেন? অর্ধেক কি থাকবে? স্থায়ী থাকবে, আর অর্ধেক কি হবে ভাইয়া? পরিবর্তনশীল হবে। এমন ব্যয়গুলোকে আমরা কি বলবো? আধা পরিবর্তনশীল ব্যয় বলবো। এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন দেখেন আমরা যদি বলি বিদ্যুৎ খরচ, টেলিফোন খরচ, এই যে বিদ্যুৎ খরচ, টেলিফোন খরচ, এগুলোকে আবার উপযোগ খরচও বলা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে বিদ্যুৎ খরচ, টেলিফোন খরচ বা উপযোগ খরচ, এগুলো হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। আপনারা জানেন কি জানেন না, আপনারা যারা বিদ্যুৎ ইউজ করেন, কোনো মাসে যদি আপনার বাসার যদি ফ্যান লাইট যদি নাও জ্বালান, সুইচ যদি অন নাও করেন, তাহলে কিন্তু একটা পরিমাণ অর্থ আপনাকে কি করতে হয়? বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। এরপরে আপনি যত ইউজ করবেন, ওই ইউজের উপরে ভিত্তি করে আপনার বিল কি হতে থাকে? বাড়তে থাকে। সে কারণে বিদ্যুৎ বিল এবং টেলিফোন বিল এই সবগুলোই হচ্ছে ভাইয়া আধা পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। এই টেলিফোন মানে কিন্তু মোবাইল না। ওই যে আগের যুগে যেগুলো দেখা যাইতো টেলিফোন, বাংলা সিনেমায় আমরা দেখতাম বা অনেকের বাড়িতে থাকতো, সেগুলো হচ্ছে টেলিফোন। বুঝতে পেরেছেন? তাহলে এই যে বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, এগুলো হচ্ছে আমাদের ভাইয়া কি? এগুলোকে আমরা বলবো আধা পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। ঠিক আছে? তো এগুলো খুব সুন্দর করে দেখতে হবে, স্পেসিফিক করে বলে দিয়েছি, এগুলোই পরীক্ষায় বারবার আসে। যেমন আমাদের এখানে একটা প্রশ্ন আসছে, দেখেন নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? কতবার আসছে? ঢাবি 21-22, ঢাবি 18-19, 7-8 এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় 17-18। কোনটি পরিবর্তনশীল ব্যয় বলেন তো দেখি? বীমা খরচ। বীমা খরচ তো স্থায়ী, তাই না? প্রতি মাসে একটা নির্দিষ্ট স্থায়ী পরিমাণ অর্থ বীমা খরচ দিতে হয়। এই যে দেখেন কাঁচামাল, উত্তর পেয়ে গেছি না ভাইয়া? কাঁচামাল না? এই যে একটু আগে উদাহরণ দিলাম, এই শার্ট তৈরির কাঁচামাল হচ্ছে কাপড়। তাহলে চিন্তা করেন, আমি যখন একটা শার্ট তৈরি করব, তখন আমার সাপোজ 100 টাকার কাপড় লেগেছে। যখন আমি 2টা শার্ট তৈরি করব, তখন কিন্তু আমার 200 টাকার কাপড় লাগবে। তার মানে দেখেন উৎপাদনের সাথে সাথে এই ব্যয়টার কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। অবচয়, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সমান ব্যবস্থাপকের বেতন। এই যে দেখেন বেতন, বেতন প্রতি মাসে দেয়া হয়, সেটাও সমান। মনে রাখবেন, দেখেন মজুরি,
এই যে দেখেন মজুরি, যখন বলবে মজুরি, মজুরি মানে আপনি যতটুকু কাজ করবেন তার উপরে অর্থ পাবেন, অর্থাৎ মজুরিটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। মজুরি কি ব্যয় ভাইয়া? পরিবর্তনশীল ব্যয়। আপনি যদি একদিন কাজ করেন তাহলে একদিনের টাকা মজুরি পাবেন। আর বেতনটা কি ভাইয়া? বেতন হচ্ছে সবসময় ফিক্সড থাকে। আপনি কম কাজ করেন আর বেশি কাজ করেন, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে সবসময় দেয়া হবে। সে কারণে মনে রাখবেন মজুরি হচ্ছে ভাইয়া পরিবর্তনশীল ব্যয় এবং বেতন হচ্ছে ভাইয়া স্থায়ী ব্যয়। বেতন কি ব্যয় ভাইয়া? বেতন হচ্ছে স্থায়ী ব্যয়। মনে থাকবে, এটা কি মনে থাকবে সবার? মজুরি থাকলে পরিবর্তনশীল আর বেতন থাকলে স্থায়ী ব্যয় হবে। সবাইকে ক্লিয়ার ভাইয়া? বলেন সবাই কি বুঝতে পেরেছেন? নোট করতে হবে না, পিডিএফ দিয়ে দেবো, বাসায় বসে বসে নোট করবেন, ঠিক আছে? পিডিএফ দিয়ে দিব, বাসায় বসে বসে নোট করবেন। নোট তো করাই আছে, বাসায় বসে বসে তুলবেন, ঠিক আছে? যেগুলো নোট করতে বলবো সেগুলো করবেন। এটা তো পিডিএফে সব সাজাই দিয়েছি, ওটা আবার ক্লাসের মধ্যে নোট করলে আবার কেমনে হইলো? তাহলে বাড়িতে কি পড়বেন বলেন? বসে বসে ক্লাস করেন, এগুলো নোট করার দরকার নাই, ঠিক আছে? ওকে, এগুলো স্লাইডটা দিয়ে দিব না ক্লাস শেষেই, তখন বাসায় বসে সুন্দর করে নোট করবেন আর একবার করে স্লাইডটা পড়ে ফেলবেন, শেষ, ঠিক আছে? নোট আমি করতে বলি কোনগুলো? যেগুলো আমি লিখে লিখে পড়াই, যেগুলো আমি লিখে লিখে পড়াই ওগুলোকে নোট করতে বলি। বুঝতে পেরেছেন? পিডিএফ তো দিয়ে দিব, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। দেখেন কি বলেছে, আধা পরিবর্তনশীল ব্যয় কোনটি? রাবি 14-15 প্রশ্ন। বেতন ও মজুরি না, টেলিফোন বিল। এই যে দেখেন পেয়েছি না, আমরা কি পড়লাম? আধা পরিবর্তনশীল ব্যয় ভাইয়া। একটা পড়েছি টেলিফোন বিল, আর একটা কি পড়েছি? আরেকটা পড়েছি বিদ্যুৎ খরচ। তাহলে টেলিফোন বিল এবং বিদ্যুৎ খরচ কি ভাইয়া? আধা পরিবর্তনশীল ব্যয়। সবাই বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন বলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে হইলো এটা। এরপরে দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া, স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য কি ভাইয়া? এটা স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য, এটা হচ্ছে ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটু বোঝার ট্রাই করতে হবে আমাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন স্থায়ী ব্যয় কি বলেছে? মোট স্থায়ী ব্যয় সবসময় স্থায়ী হয়। দেখেন যেটা মোট অর্থাৎ টোটাল, টোটাল স্থায়ী ব্যয় সবসময় স্থায়ী হবে। কিন্তু যখন বলবে একক প্রতি স্থায়ী ব্যয়, কি বলবে ভাইয়া? একক বলবে। একক মানে কি? প্রতি একটার জন্য, প্রতি একটার জন্য কি ব্যয়? স্থায়ী ব্যয়। যখন একটার জন্য বলবে তখন সেটা কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে, অর্থাৎ পরিবর্তনশীল হয়ে যাবে। মনে থাকবে? এখানে দেখেন পরিবর্তনশীল ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয় কি বলেছে? মোট বলেছে। মোট কোন ব্যয়? পরিবর্তনশীল ব্যয়। তাহলে মোট পরিবর্তনশীল ব্যয় মোটের উপরে পরিবর্তনশীলই হবে। কিন্তু যখন একক বলেছে, কি বলেছে? একক বলেছে। একক কি ব্যয়? একক পরিবর্তনশীল ব্যয়। তখন সেটা কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে, অর্থাৎ স্থায়ী হয়ে যাবে। ব্যাপারটা কি সবাই বুঝছেন ভাইয়া? এই ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? বলেন তো ভাইয়া, আমি যেটা বোঝানোর ট্রাই করলাম এই ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? আমি যে ব্যাপারটা বোঝানোর ট্রাই করলাম এটা কি বুঝতে পেরেছেন? দেখেন আমি আবারও বলি, দেখেন যখন বলবে মোট স্থায়ী ব্যয়, মোট কোন ব্যয়? স্থায়ী ব্যয়। যেহেতু মোট বলেছে, কোন ব্যয়? স্থায়ী ব্যয়, তাহলে সেটা স্থায়ী হবে। যখন বলবে একক, এবার কিন্তু মোট বলেনি, বলেছে একক। একক মানে কি? একটির জন্য, তাই না? তাহলে একটির জন্য কোন ব্যয়? স্থায়ী ব্যয়। কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে, অর্থাৎ পরিবর্তনশীল হয়ে যাবে। মোট বলেছে, মোট কোন ব্যয়? পরিবর্তনশীল। তাহলে মোট পরিবর্তনশীল ব্যয় এটাই হবে, অর্থাৎ পরিবর্তনশীল হবে। একক বলেছে, এবার একক মানে কি? একক কোন ব্যয়? পরিবর্তনশীল ব্যয়। কি হয়ে যাবে ভাইয়া? উল্টা হয়ে যাবে, অর্থাৎ স্থায়ী হয়ে যাবে। সবাই বুঝছেন? এই জিনিস ভাইয়া ভুল করা যাবে না, ঠিক আছে? এই জিনিস ভুল করা যাবে না। এবার একটা পয়েন্ট বলছি, এই পয়েন্টটা লিখে নেন। এবার আমি একটা পয়েন্ট বলছি, এই পয়েন্টটা লিখে নেন। লিখেন, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে, এই পয়েন্টটা আমি ইচ্ছা করে লিখিনি, কারণ এই পয়েন্ট থেকে প্রশ্ন আসবে। আমি পিডিএফ দিয়ে দেবো, কিছু ছেলেমেয়ে ফাঁকিবাজি করবে, ক্লাস করবে না। ভাইয়া পিডিএফ দিবে, পড়ে নিব, এই চ্যাপ্টার তো আমি পড়েছি, কিন্তু আমি এই পয়েন্টটা আমি ইচ্ছা করে স্লাইডে লিখিনি। তাহলে যারা ক্লাস করলো আর যারা ক্লাস করলো না তাদের মধ্যে পার্থক্য কি? তাই না? যারা ক্লাস করলো, যারা ক্লাস করলো না তাদের মধ্যে পার্থক্য কি? তাই না ভাইয়া? দেখেন, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে কি হইলে ভাইয়া? উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে একক প্রতি স্থায়ী ব্যয় কি ভাইয়া? একক প্রতি স্থায়ী ব্যয় হ্রাস পায়। কি পাই ভাইয়া? হ্রাস পায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন কি বৃদ্ধি পেলে ভাইয়া? উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে। উৎপাদন যখন কি হয়ে যায়? বৃদ্ধি হয়ে যায়, বেড়ে যায়, তখন একক প্রতি, কি প্রতি ভাইয়া? একক প্রতি স্থায়ী ব্যয় কি হয়?
কমে যায়। তাহলে উৎপাদনের সাথে একক প্রতি স্থায়ী ব্যয়ের সম্পর্ক কেমন ভাইয়া? সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক। কেমন সম্পর্ক ভাইয়া? বিপরীত সম্পর্ক। বুঝছেন? উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে একক প্রতি স্থায়ী ব্যয় হ্রাস পায়, কমে যায়। আবার এটা উল্টা হবে। কেমন উল্টা হবে? উৎপাদন যখন কি হয়ে যাবে, উৎপাদন যখন হ্রাস পাবে তখন আমরা বলতে পারি একক প্রতি স্থায়ী ব্যয় কি হবে বলেন তো? যেহেতু উল্টা সম্পর্ক, একক প্রতি স্থায়ী ব্যয় তখন কি হবে? একক প্রতি স্থায়ী ব্যয় তখন বৃদ্ধি পাবে, যেহেতু উল্টা সম্পর্ক। বুঝতে পেরেছেন? যখন উৎপাদন কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, তাহলে একক প্রতি কি ব্যয়? স্থায়ী ব্যয় কি হবে ভাইয়া? বৃদ্ধি পাবে। সবাইকে ক্লিয়ার ভাইয়া? সবাইকে ক্লিয়ার? এটা এই কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার বলেন তো? এই কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার? হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার হতে পেরেছি আমরা ভাইয়া? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই জায়গা থেকেই প্রশ্ন আসে এবং ছেলে মেয়ে ভুল করে আসে। আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি। ওকে, নেক্সটে যাই আমরা, দেখি। দেখেন, এই যে বলেছে, কি বলেছে? কোনটি স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্য? আপনাদের প্রিয় গুচ্ছ প্রশ্ন করেছে 21-22 সালে। কোনটি স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্য? একক প্রতি ব্যয় স্থির। ভাইয়া, একক হলে কি হয়? উল্টা হয়। তাহলে স্থায়ী ব্যয় একক প্রতি কি? স্থির বলেছে। হবে? উল্টা তো হইল না, একই হইল, হবে না। একক প্রতি ব্যয় পরিবর্তনশীল ব্যয়। কোন ব্যয়? স্থায়ী ব্যয়। একক প্রতি বলেছে, একক প্রতি হলে কি হবে? উল্টা হবে, পরিবর্তনশীল হবে। ইয়েস, দিস ইজ দ্য অ্যান্সার। মোট ব্যয় পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয় কি বলেছে? মোট বলেছে না? মোট বললে কি হবে? স্থায়ী হবে, ওটাই হবে। মোট ব্যয় সীমাহীন। সীমাহীন বলে আমরা কিছু শিখিনি। শিখেছি ভাইয়া? সীমাহীন বলে কি আমরা কিছু শিখেছি? সবকিছুরই একটি সীমা আছে, তাই না? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এই যে দেখেন, এই টাইপের প্রশ্ন হবে। দেখেন বলেছে কি, দেখেন তো ভাইয়া কি বলেছে, দেখেন এটা পড়েন। যখন উৎপাদন বৃদ্ধি পায়, কি বৃদ্ধি পায়? উৎপাদন বৃদ্ধি পায়, তখন একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কি হয়? ভাইয়া বলেন তো, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সবসময় কি হয়? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সবসময় কি হয়? স্থায়ী হয় না? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সবসময় কি হয়? একক প্রতি কি ব্যয়? পরিবর্তনশীল ব্যয়। যেহেতু একক বলেছে, পরিবর্তনশীলটা কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। উল্টে কি হয়ে যাবে? স্থায়ী হয়। তার মানে কি, উৎপাদন আমার বৃদ্ধি পাক আর হ্রাস পাক, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সবসময় কি হবে? ফিক্সড থাকবে, স্থায়ী হবে। তাহলে আমরা উত্তর কি করব? উৎপাদনের সাথে সাথে বৃদ্ধি পাই, হবে না? উৎপাদনের হারে বৃদ্ধি পায়, হবে না? অপরিবর্তিত থাকে। ভাইয়া, অপরিবর্তিত থাকা মানে কি? স্থায়ী থাকা না? অপরিবর্তিত আর স্থায়ীর মধ্যে কোনো পার্থক্য আছে? এখানেও বৃদ্ধি পায় বলেছে, হবে না? সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি বলেন তো ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি আমরা? ঠিক আছে, হ্রাস পাবে, বুঝে বুঝে উত্তর করতে হবে ভাইয়া। এটা কি বলেছে? এটা কি বলেছে ভাই? এটা তো বলেছে পরিবর্তনশীল ব্যয়। এটা কি বলেছে? একক প্রতি স্থায়ী ব্যয়। এটা কি বলেছে? একক প্রতি স্থায়ী ব্যয়। একক প্রতি স্থায়ী ব্যয় উৎপাদন বৃদ্ধি পেলে হ্রাস পায়। হ্যাঁ, এই যে ফাঁদে ধরা দিলেন ভাই। বৈশিষ্ট্য ফলো, বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য ফলো করেন। উৎপাদন বৃদ্ধি পায় তখন একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। ভাইয়া, বৈশিষ্ট্য কি পড়ে এসেছি? একক প্রতি কি ব্যয়? পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় মোট না একক বলেছে? একক বলেছে। একক বললে কি হবে? পরিবর্তনশীলটা স্থায়ী হয়ে যাবে। কি হয়ে যাবে? স্থায়ী হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ধরা কেমনে খাইলেন? ধরা কেমনে খাইলেন? সবাই কি বুঝতে পেরেছেন? ধরাটা কেমনে খাইলেন? সবাই কি ক্লিয়ার হতে পেরেছেন? ধরাটা কেমনে খাইলেন? এটা তো ভাই কি বলেছে? এটা তো পরিবর্তনশীল বলেছে। আর যখন বলতো একক প্রতি স্থায়ী, আমি কি শিখাইলাম? একক প্রতি স্থায়ী। যখন একক প্রতি স্থায়ী বলতো, একক প্রতি কি? স্থায়ী। একক প্রতি স্থায়ী কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এখন যদি বলে উৎপাদন বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, তাহলে সম্পর্কটা কেমন? স্থায়ী ব্যয়ের উৎপাদনের সাথে বিপরীত। উৎপাদন বৃদ্ধি পেলে একক প্রতি হ্রাস পাবে। উৎপাদন যদি হ্রাস বলতো, উৎপাদন যদি কি বলতো ভাইয়া? হ্রাস বলতো, তাহলে কি হইতো? বৃদ্ধি পাইতো, বৃদ্ধি পাইতো। এটা কোন ব্যয়ের বৈশিষ্ট্য? স্থায়ীর বৈশিষ্ট্য। কিন্তু এখানে কি স্থায়ী বলেছে না পরিবর্তনশীল বলেছে? পরিবর্তনশীল বলেছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ঠিক আছে, দেখছেন কেমনে ধরা খাই? পোলাপান পরীক্ষার হলে কিভাবে ধরা খায়, বুঝতে পেরেছেন? সে কারণে ভাষা ভাষা জ্ঞান নেওয়া যাবে না, একবারে স্পষ্ট জ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে, বুঝছেন? ভাষা ভাষা জ্ঞানে কোনো কাজ হবে না। ক্লিয়ার?
ভাষা ভাষা জ্ঞানে কি কাজ হবে? এবার আসেন, এবার আমরা আসল পড়ায় চলে যাই। নিউ পড়া, আগে যারা পড়ে বাহাদুরি করেছিলেন তারা সেটা ফেলে দেন। নিউ পড়া, হ্যাঁ, নিউ 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 টপিক, নিউ টপিক, ঠিক আছে, নিউ টপিক, নিউ টপিক, ওকে। নিউ টপিক, উৎপাদনের সাথে পরিবর্তনশীল ব্যয়ের কোনো সম্পর্ক আছে ভাইয়া? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের সম্পর্ক নাই। উৎপাদনের সাথে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের সম্পর্ক নাই। আপনি বললেন পরিবর্তনশীলের সম্পর্ক নাই, এটা ভুল। যখন পরিবর্তনশীল বলবে তখন মোটকে বোঝাবে, ঠিক আছে। এবার নিউ টপিক, ঠিক আছে। দেখেন আমরা শিখবো প্রথমে দত্তাংশ। কি শিখবো ভাইয়া? দত্তাংশ, অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন, একে বলে সিএম। এটার মানে কি দেখেন, কন্ট্রিবিউশন মার্জিন কাকে বলে দেখেন। কন্ট্রিবিউশন মার্জিন মানে হচ্ছে একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় কি জিনিস আমরা নিশ্চয়ই পড়েছি, তাই না ভাইয়া? তাহলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কি বলেছে? একক প্রতি দত্তাংশ, একক প্রতি দত্তাংশ। একক প্রতি দত্তাংশ মানে কি? একক প্রতি বিক্রয় থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে বাদ দিলে আমরা যে মানটা পাবো তার নামই হচ্ছে একক প্রতি দত্তাংশ বা অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে আমরা একটা নতুন টার্ম পাইলাম, তার নাম হচ্ছে দত্তাংশ। দত্তাংশ বা অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন, এটা কাকে বলে ভাইয়া? যেহেতু বলেছে একক প্রতি, সেজন্য একক প্রতি বিক্রয় মূল্য, এখান থেকে আমরা বাদ দিব একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা যে মান পাবো তাকে আমরা বলবো দত্তাংশ। সবাইকে ক্লিয়ার হয়েছি ভাইয়া? বলেন, সবাইকে ক্লিয়ার হয়েছি যে দত্তাংশ জিনিসটা কি ভাইয়া? বলেন। না, নোট করার দরকার নাই, এটা তো সব দিয়ে দিব, বাসায় নোট করবেন। বাসায় ক্লাসটা শেষ করেন, ক্লাস শেষ করে বাসায় নোট করবেন, কারণ এটা তো স্লাইডে দেয়া আছে। ক্লাসটা বোঝা জরুরি, হ্যাঁ, এটা তো স্লাইডে দেয়া আছে। যেটা স্লাইডে দেয়া আছে ওটা হচ্ছে ক্লাসের সাথে সাথে নোট করার দরকার নাই। যেটা স্লাইডে দেয়া থাকবে না, আমি লিখে লিখে পড়াবো, তখন ওটার সাথে সাথে নোট করতে হবে, ঠিক আছে? এখন খালি বোঝেন, বোঝার পরে যখন আমি স্লাইডটা দিয়ে দিব তখন সুন্দর করে স্লাইডটা নিয়ে তখন আপনি খাতায় নোট করবেন আর রিভিশন দিবেন পড়াটা। বুঝতে পেরেছেন? ওকে। হ্যাঁ হ্যাঁ, ফাইন্যান্স অনুপাত বিশ্লেষণ, জি। তাহলে আমরা দত্তাংশ বুঝতে পেরেছি ভাইয়া। এখন আমরা দত্তাংশ নির্ণয় করলাম, এখন আমরা নির্ণয় করব দত্তাংশ অনুপাত। কি নির্ণয় করব? দত্তাংশ অনুপাত। মনে রাখবেন এই অঙ্কে যে কোনো অনুপাতই যদি নির্ণয় করতে বলে তাহলে সেটি হবে বিক্রয়ের ওপরে। কার ওপরে ভাইয়া? বিক্রয়ের ওপরে। বিক্রয়ের ওপরে যে কোনো অনুপাত, যে কোনো অনুপাত, এই অঙ্কে যে কোনো অনুপাত যদি নির্ণয় করতে বলে, যে কোনো কি নির্ণয় করতে বলে? অনুপাত, তাহলে সেটি কিসের উপরে হবে? বিক্রয়ের উপরে হবে। এখানে বলেছে দত্তাংশ অনুপাত, তাহলে ওপরে থাকবে কি অনুপাত ভাইয়া? দত্তাংশ অনুপাত। ওপরে হবে দত্তাংশ, নিচে কি হবে? নিচে হবে বিক্রয়। বোঝা গেছে ভাইয়া? তাহলে এই অঙ্কে যে অনুপাতে নির্ণয় করতে বলুক না কেন সেটি কিসের উপরে নির্ণয় করতে হবে? বিক্রয়ের উপরে। এই যে দেখেন, নিচে বিক্রয়, ওপরে দত্তাংশ। তাহলে বিক্রয়ের উপরে দত্তাংশ মানে হচ্ছে দত্তাংশ অনুপাত। সবাই কি বুঝতে পেরেছি? বলেন, সবাইকে আমরা বুঝতে পেরেছি ভাইয়া? সবাইকে আমরা বুঝতে পেরেছি? ইয়েস অর নো বলেন তো। ওকে, তাহলে এই অঙ্কে যার উপরে অনুপাত বলুক না কেন সেটি কিসের উপরে হবে? বিক্রয়ের উপরে হবে। পরে যাই আমরা দেখি। এবার আমরা শিখবো সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট। একে সমচ্ছেদ বিন্দু বলে, ব্রেক ইভেন পয়েন্ট বলে বা সমচ্ছেদ বিক্রয় বলে, ঠিক আছে? সমচ্ছেদ বিক্রয় বলে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? এই জিনিস মানে হচ্ছে এমন একটা বিন্দু, এমন একটা বিন্দু যে বিন্দুতে আপনার কি হয় জানেন? আয় ব্যয় সমান হয়। কি হয়? দেখেন এই জায়গাতে মিলে গেছে। তারপর এমন একটা বিন্দু যে বিন্দুতে আয় আর ব্যয় সমান হয়। ভাইয়া বলেন তো, যেখানে আয় ব্যয় সমান হয় সেখানে কি কোনো মুনাফা হবে? মুনাফা হবে না। তাহলে মনে রাখবেন সমচ্ছেদ বিন্দুতে মুনাফা শূন্য হয়। মুনাফা কি হয় ভাইয়া? মুনাফা শূন্য হয়, অর্থাৎ লাভও হয় না, লসও হয় না। যে বিন্দুতে আয় এবং ব্যয় সমান হয় সেই বিন্দুকে বলা হয় সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দুতে মুনাফা শূন্য হয়। সবাই কি বুঝতে পেরেছি? মুনাফা শূন্য হয় মানে সেখানে কোনো আয়ও হয় না, সেখানে কোনো ব্যয়ও হয় না। সবাই ক্লিয়ার ভাইয়া? বলেন। সিএম, কন্ট্রিবিউশন মার্জিন, অনুদান প্রান্ত বা দত্তাংশর ইংরেজি হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, সংক্ষেপে বলে সিএম। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এবার আসেন। হ্যাঁ,
সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিক্রয় বা ব্রেক ইভেন পয়েন্ট, ওটাই। হ্যাঁ, এবার দেখেন সমচ্ছেদ বিন্দু আপনাকে যখন বলবে এককে, তাহলে সমচ্ছেদ বিন্দু মানে কি? সমচ্ছেদ বিন্দু মানে হচ্ছে এমন একটা বিন্দু যেখানে আয় ব্যয় সমান হবে। তো যখন আপনাকে বলবে সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করো, এটার মানে কি জানেন? সমচ্ছেদ বিন্দু একক মানে কতটা পণ্য বিক্রয় করলে, কতটা পণ্য বিক্রয় করলে আয় সমান ব্যয় হবে। যেহেতু একক বলেছে, একক মানে কি? কতটা পণ্য বিক্রি করলে, 5000 পণ্য বিক্রি করলে, অঙ্ক করে আমরা বের করব 5000 একক। এটার অর্থ কি জানেন? এটার অর্থ হচ্ছে 5000 একক পণ্য বিক্রি করলে আমার আয় ব্যয় সমান হবে। বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই কি ক্লিয়ার ভাইয়া? বলেন তো দেখি। ওকে, তাহলে সমচ্ছেদ বিন্দু আমি যখন এককে নির্ণয় করব তখন উপরে থাকবে স্থায়ী ব্যয়। কোন ব্যয় ভাইয়া? স্থায়ী ব্যয়। নিচে কি থাকবে? নিচে থাকবে একক প্রতি দত্তাংশ। এখন ভাইয়া বলেন তো একক প্রতি দত্তাংশ কেমনে নির্ণয় করে? একটু আগে আমরা শিখে আসলাম, একক প্রতি দত্তাংশ নির্ণয় করে একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? ইয়েস অর নো বলেন তো দেখি। সবাই কি বুঝতে পেরেছি? বলেন। এখন আপনাকে সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করতে বলবে, অর্থাৎ কত টাকা বিক্রি করলে আমাদের আয় ব্যয় সমান হবে। টাকা মানে কি? কত টাকায় বিক্রি করলে আয় ব্যয় সমান হবে। তাহলে এই টাকায় সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার দুইটা সূত্র আছে। একটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক, সেটা কই পাবো? এই সূত্র ফেলে পাবো। এটার সাথে আমরা একক প্রতি বিক্রয় মূল্যকে গুণ করে দিব, তাহলে আমি অঙ্ক উত্তর পেয়ে যাব। ঠিক আছে ভাইয়া? আবার আপনার যদি মনে হয় না আমি এই সূত্রটা ইউজ করব না, বা অঙ্কে আমার এই সূত্রের কোনো মান দেয়া নাই, তাহলে আমি সমচ্ছেদ বিন্দু টাকায় সূত্র বের করার সূত্র হচ্ছে উপরে থাকবে স্থায়ী ব্যয়, নিচে দত্তাংশ না দিয়ে নিচে থাকবে দত্তাংশ অনুপাত। এখন ভাইয়া দত্তাংশ অনুপাত কেমনে নির্ণয় করে? দত্তাংশ অনুপাত মানে আমি বলেছি অনুপাত মানে বিক্রয়ের উপরে, সেজন্য নিচে থাকবে বিক্রয়, উপরে থাকবে দত্তাংশ। যে মানটা বের হবে স্থায়ী ব্যয়কে ওই মান দিয়ে আমরা কি করে দিব? ভাগ করে দিব, তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু টাকায় পেয়ে যাব। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবেন, যখন দত্তাংশ অনুপাত থাকবে, যখন দত্তাংশ অনুপাত প্রশ্নে দেয়া থাকবে, তখন সমচ্ছেদ বিন্দু কিসে বের হবে ভাইয়া? সমচ্ছেদ বিন্দু টাকায় বের হবে, তাই না ভাইয়া? বলেন তো। দেখেন দত্তাংশ অনুপাত দেয়া আছে। কি দেয়া আছে? দত্তাংশ অনুপাত। তাহলে দত্তাংশ অনুপাত কখন ব্যবহার হয়? সমচ্ছেদ বিন্দু টাকার সূত্রে ব্যবহার হয়। তার মানে যেখানে আপনি দত্তাংশ অনুপাত দেখবেন তখনই মনে করবেন সমচ্ছেদ বিন্দু বের করতে হবে কোথায়? সমচ্ছেদ বিন্দু বের করতে হবে টাকায়। সবাইকে ক্লিয়ার ভাইয়া? বলেন। সবাইকে ক্লিয়ার? ওকে, এবার আমরা একটা অঙ্ক করি। হ্যাঁ, এই যে দেখেন আপনাদের সবার প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বশেষ যেবার আমাদের রিটেন পরীক্ষা নিয়েছিল একক পদ্ধতিতে, সেবার এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন করেছে। তো সেই প্রশ্নটা আমি দেখে আর কি ইচ্ছা করে সেট করলাম। দেখি কি বলেছে। উৎপাদনের পরিমাণ 30,000 একক, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 4 টাকা, স্থির ব্যয় 60,000 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 8 টাকা হলে প্রতিষ্ঠানের সমচ্ছেদ বিন্দু এককে ও টাকায় নির্ণয় করো। তাহলে আমি সমচ্ছেদ বিন্দু প্রথমে বের করব কিসে ভাইয়া? সমচ্ছেদ বিন্দু আমি প্রথমে বের করব এককে। সমচ্ছেদ বিন্দু আমরা এককে বের করব। তাহলে ভাইয়া সমচ্ছেদ বিন্দু এককের সূত্র কি? উপরে থাকবে স্থায়ী ব্যয়। তাহলে স্থায়ী ব্যয় আমরা লিখে দিই। নিচে থাকবে কি ভাইয়া? একক প্রতি দত্তাংশ। নিচে কি থাকবে? একক প্রতি দত্তাংশ। তো একক প্রতি দত্তাংশের সূত্র কি জানি আমরা? একক প্রতি বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তো দেখেন তো ভাইয়া একক প্রতি বিক্রয় কি দেয়া আছে? এই যে দেখেন একক প্রতি বিক্রয় কত টাকা? একক প্রতি বিক্রয় আমাদের দিয়ে দিয়েছে 8 টাকা, মাইনাস পরিবর্তনশীল ব্যয় কত দেখেন তো? এই যে দেখেন 4 টাকা, তাহলে সেটাও দেয়া আছে। তাহলে এবার আমরা খালি মান বসাবো। দেখেন স্থায়ী ব্যয় কত ভাইয়া? স্থায়ী ব্যয় হচ্ছে এই যে 60,000 টাকা, একক প্রতি বিক্রয় কত? 8 টাকা, পরিবর্তনশীল ব্যয় কত? 4 টাকা। তাহলে কত হবে ভাইয়া? 60,000 ভাগ 4। তাহলে ভাইয়া 4 15 60, 15 পরে 3টা শূন্য, তাহলে 15,000। এটা কিসের সূত্র ব্যবহার করলাম? এককের। তাহলে লিখবো 15,000 একক। এটার অর্থ কি জানেন? 15,000টি পণ্য বিক্রি করলে আপনার সমচ্ছেদ বিন্দুতে পৌঁছাবেন, অর্থাৎ আয় ব্যয় সমান হবে। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? আমি কি বোঝাতে পেরেছি? এটা কি আহামরি কঠিন কিছু জিনিস? এটা কি আহামরি কোনো কিছু জিনিস ভাইয়া? বলেন তো আমাকে, বলেন।
এটা কি আহামরি কোনো জিনিস, কঠিন কিছু জিনিস বলেন তো ভাইয়া? এখন আমাকে এটা তো এককে বের করলাম, আমাকে আবার টাকায় নির্ণয় করতে বলেছে ভাইয়া। তো টাকায় নির্ণয় করার সূত্র কি? এই যে দেখেন টাকায় সমচ্ছেদ বিন্দু একক, তাহলে সমচ্ছেদ বিন্দু একক কত ভাইয়া? আমি যখন টাকায় নির্ণয় করব তাহলে সমচ্ছেদ বিন্দু একক হচ্ছে 15,000 একক। এর সাথে গুণ দিতে হবে, সূত্রে কি বলেছে? একক প্রতি বিক্রয়, একক প্রতি বিক্রয়। তাহলে একক প্রতি বিক্রয় কত টাকা? একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 8 টাকা। তাহলে গুণন দিব আমরা 8 দিয়ে। তাহলে আমাকে বলেন তো ভাইয়া 8 15 কত হয়? 8 15 হয় 120। শূন্য আছে 1 2 3, তাহলে 1 2 3 অর্থাৎ 1,20,000 টাকা। ভাই আমরা কি সবাই বুঝতে পেরেছি সমচ্ছেদ বিন্দু একক না টাকায় কিভাবে হবে? বলেন বলেন, সবাই কি আমরা বুঝতে পেরেছি? বলেন তো সমচ্ছেদ বিন্দু একক এবং টাকা আমরা কিভাবে নির্ণয় করব, সবাই কি বুঝছি? তাহলে দেখেন আমরা টাকায় বের করার এই সূত্রটা দিয়ে করলাম। এখন আপনার ইচ্ছা করছে যে না ভাই আমি এই সূত্রে টাকার এই সূত্র দিয়ে করব, তাহলে এই সূত্র দিয়ে করি, সমস্যা কি? তাহলে এই সূত্র দিয়ে করলে উপরে কি থাকবে? স্থায়ী ব্যয় থাকবে। তাহলে স্থায়ী ব্যয় কত কত আছে দেখি তো? 60,000 টাকা আছে না? আছে। এখন আমাকে দত্তাংশ অনুপাত নির্ণয় করতে হবে। ভাইয়া দত্তাংশ অনুপাতের সূত্র কি জানো? ওপরে থাকবে দত্তাংশ, তো দত্তাংশ এখানে কত? দত্তাংশ এখানে 4, নিচে কি থাকবে? বিক্রয়। ঠিক আছে, অনুপাত যেহেতু বলেছে সে কারণে আমাকে কি করতে হবে ভাইয়া? অনুপাত বলেছে, তাহলে এই যে দত্তাংশ, তাহলে এই যে কাটাকাটি করলে কত হয়? 1/2। অর্থাৎ আমি ভাগ দিব কত দিয়ে? 1/2 দিয়ে ভাগ দিব। এখন এটাকে যখন আমরা একটু ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশন কি করে করতে হয় জানেন? 60,000 ভাগ আছে না, ভগ্নাংশ ভাগ আছে নিচে দেখেন, 60,000 এর সাথে 1/2 ভাগ আছে, তাহলে এটাকে গুণ করে দিব। গুণ করলে নিচের 2 চলে যাবে ওপরে, ওপরের 1 চলে আসবে নিচে। তাহলে এই যে 1 নিচে মানে এর কোনো ভ্যালু নাই, তাহলে 60,000 দুগুণে কত? 1,20,000। দেখছেন উত্তর কি সেম হয়েছে না ভাইয়া? উত্তর কি সেম হয়েছে না ভাইয়া? বলেন তো উত্তর কি সেম হয়েছে? তাহলে আপনি যেভাবেই করবেন উত্তর সেমই হবে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার কি না বলেন? বলেন সবাই কি ক্লিয়ার? এই আলতু ফালতু কমেন্ট কেন করছেন? এতদিনও যদি আদব কায়দা না শেখাইতে পারি তাহলে কি হবে বলেন? সবাই কি বুঝতে পেরেছি? বলেন। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। ঠিক আছে, সহজটাই সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, সহজটাই আমাদের সবচেয়ে বেশি আসে। তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু টাকায়, সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করতে পারবো সবাই? বলেন। 100 দিয়ে গুণ দেওয়ার ইচ্ছা থাকলে গুণ দেন, সমস্যা কি? 100 দিয়ে গুণ দেওয়ার ইচ্ছা থাকলে গুণ দেন, প্রবলেম কি? দশমিক আর ভগ্নাংশের মধ্যে কোনো পার্থক্য আছে? 100 দিয়ে গুণ দেন, সমস্যা কি? গুণ দেন। এত যদি গুণ দেওয়ার ইচ্ছা থাকে তখন উত্তর বের হবে 50%, তখন উত্তর বের হবে 50%। তো করেন, সমস্যা কি ভাইয়া? এটা ক্যালকুলেশনের সুবিধার্থে করলাম। 1 2 এর বাচ্চার মতো প্রশ্ন করলে হবে। এখন 50%কে যদি আপনি 50% দিয়ে তো আর ক্যালকুলেশন করতে পারবেন না, তাহলে 50%কে 100 দিয়ে যখন ভাগ দিবেন তখন সেটা এই যে এমন আসলো। এখন এই দশমিককে তুলে দিতে হবে। দশমিক তুললে এই যে দশমিক তোলার জন্য উপরে একটা 1 হবে, পরে 2টা শূন্য হবে, হইলো? এখন এই 50 দিয়ে কাটেন, কয়বার যায়? 2 বার যায়। এই যে 60 দুগুণে কত? 1,20,000। করেন, আপনার যেভাবে সুবিধা হবে করেন। ঠিক আছে, ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ, পার্সেন্টেজ, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। এই ভগ্নাংশকে আবার লেখা যায় অনুপাত হিসাবে, এগুলো একই। আমার ক্যালকুলেশনে যখন যেটা প্রয়োজন হবে আমি দ্রুত করার জন্য তখন সেটা করব। বুঝতে পেরেছেন? বলেন কি বলবো দত্তাংশ আরেকবার? দত্তাংশ মানে হচ্ছে একক প্রতি বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। কি বলবো? একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, দত্তাংশ। দত্তাংশ অনুপাত মানে কি? বারবার বললাম যে অনুপাত বললে সেটা বিক্রয়ের উপরে হবে। কি অনুপাত? দত্তাংশ অনুপাত। সেজন্য উপরে দত্তাংশ, নিচে কি? নিচে বিক্রয়। বুঝছেন? ক্লিয়ার? দত্তাংশ পরিবর্তনশীল ব্যয়, কোথায় দত্তাংশ পরিবর্তনশীল ব্যয় হইল ভাই? এত ননসেন্সের মতো কোথায় প্রশ্ন করেন কেন? দত্তাংশ কোথায় পরিবর্তনশীল ব্যয় হইল? কোথায় আমি বললাম দত্তাংশ পরিবর্তনশীল ব্যয়? বলেন তো ভাইয়া, বলেন তো।
কোথায় আমি বললাম দত্তাংশ পরিবর্তনশীল ব্যয় হইল? এটা ননসেন্সের মতো প্রশ্ন হইল না? বলেন তো, আমি কোথায় বললাম দত্তাংশ পরিবর্তনশীল ব্যয় হইল? গাধার মতো প্রশ্ন করলে হবে? বলেন, দত্তাংশ কোথায় পরিবর্তনশীল ব্যয় হইল? দত্তাংশ বের করেন। এই যে একক প্রতি বিক্রয় মূল্য কত আছে, এইটুকু যদি মাথায় না নিতে পারেন তাহলে তো সমস্যা। পরিবর্তনশীল ব্যয় কত আছে? 4 টাকা আছে। তার থেকে 4 বাদ দিলে কত হয়? 4 হয় না? এই যে 4 হচ্ছে দত্তাংশ হইল না? তো এতটুকু কমন সেন্স যদি মাথায় না নিতে পারেন তাহলে তো দুনিয়াতে চলা মুশকিল। দত্তাংশের সূত্র জানেন তো, সূত্রটা ফেলেন। বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। এই যে বিক্রয় দত্তাংশের সূত্র না? শিখাইছি না? তাহলে কি হইল? এই যে দত্তাংশ 4 বের হলো না? বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। মানে এমন অবস্থা হয়েছে সহজে পড়াইতে যে ক্লাস 1 এর বাচ্চার মতো ধরে শিখাইতে হয়। একবারে ক্যালকুলেশন করেছি, মাথা খারাপ হয়ে গেছে। বা এই যে আপনি ফেলেন, কমন সেন্স তো আছে, দত্তাংশের সূত্রটা ফেলেন। মানে এখানে পরিবর্তনশীল ব্যয় আর দত্তাংশ মিলে গেছে, তার মানে পরিবর্তনশীল ব্যয় আর দত্তাংশ সমান। মানে কেমন ধরনের কথাবার্তা? আপনাকে আমি সূত্র শিখাইনি? এত মাসুম বাচ্চা হইলে চান্স পাবেন পরীক্ষায়? আপনাকে তো দত্তাংশের সূত্র শিখাইছি। একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল শিখাইনি ভাইয়া? এতটুকু মাথায় না নিতে পারলে তো প্রবলেম। তাহলে ফেলে আমাকে দেখেন যে 4 টাকা আসছে কিনা। মানে দেখেছে যে দত্তাংশ আর পরিবর্তনশীল ব্যয় মিলে গেছে, তার মানে দত্তাংশকে আপনি পরিবর্তনশীল কেন ধরলেন? মানে কি বলবো আর কি আপনাদেরকে, বলেন। 4 মান নিয়েছি, 4 মান কি এমনি নিয়েছি? সূত্র ফেলেন, গাধার মতো প্রশ্ন না করে সূত্র ফেলেন, ঠিক আছে? দত্তাংশের সূত্র তো জানেন, আমি যাই করি, আমি ভুল করতে পারি, তা আপনি ফেলেন দত্তাংশের সূত্র, তাহলেই তো হয়ে যায়। মানে মাথা থেকে কিছু বের হয় না, ঠিক আছে? এই হচ্ছে সমস্যা ভাই, এগুলো আসলেই সমস্যা। দেখেন, তার দত্তাংশ অনুপাত, এই যে দত্তাংশ অনুপাত, পরিবর্তনশীল ব্যয় অনুপাত। দেখেন আমি কি বলেছি ভাইয়া, এই অঙ্কে যে অনুপাতই থাকবে সেটা কিসের উপরে হবে? বিক্রয়ের উপরে হবে। দত্তাংশ অনুপাত, নিচে বিক্রয়, ওপরে দত্তাংশ। এবার আমাকে বলেছে পরিবর্তনশীল ব্যয় অনুপাত। ভাইয়া অনুপাত আছে না? অনুপাত আছে মানে কিসের উপরে হবে? বিক্রয়ের উপরে হবে। নিচে বিক্রয়, ওপরে পরিবর্তনশীল ব্যয়। বুঝতে পেরেছেন? সূত্র মুখস্থ করার কোনো দরকার আছে? বলেন তো। সূত্র মুখস্থ করার কি কোনো দরকার আছে? বলেন তো। এই অনুপাতের সূত্র কি মুখস্থ করার দরকার আছে? এই অঙ্কে অনুপাতের সূত্র কি মুখস্থ করার কোনো দরকার আছে ভাইয়া? বলেন তো আমাকে, আছে না নাই? বলেন। যে অনুপাতই বলুক, এরপর আমরা দেখব নিরাপত্তা প্রান্ত অনুপাত। তাহলে এই নিরাপত্তা প্রান্ত অনুপাত মানে কি? অনুপাত আছে, তার মানে এটাও কিসের উপরে হবে? বিক্রয়ের উপরে হবে। নিচে বিক্রয়, কি অনুপাত? নিরাপত্তা প্রান্ত, ওপরে নিরাপত্তা প্রান্ত, ঠিক আছে? যাই হোক, সেটা আমরা একটু পরে দেখব। ওকে, আচ্ছা এবার দেখেন আমরা একটা জিনিস দেখেন, দত্তাংশ অনুপাত যদি 60% হয় তবে পরিবর্তনশীল ব্যয় অনুপাত কত? কি বলেছে? দত্তাংশ অনুপাত 60% হলে পরিবর্তনশীল ব্যয় অনুপাত কত? ভাইয়া খুবই সহজ, ঠিক আছে? লিখবেন পরিবর্তনশীল ব্যয় অনুপাত, ঠিক আছে? লিখে কি করবেন জানেন? 100% থেকে জাস্ট খালি দত্তাংশ অনুপাতকে বাদ দিয়ে দিবেন, তাহলে আপনি পেয়ে যাবেন পরিবর্তনশীল ব্যয় অনুপাত। এবার বলেছে পরিবর্তনশীল ব্যয় অনুপাত 60% হলে দত্তাংশ অনুপাত কত? ভাইয়া সেম জিনিস, 100% থেকে আপনি বাদ দিয়ে দিবেন কাকে? 60%কে বাদ দিবেন, থাকবে কত? 40%। এই 40%ই হবে আপনার তখন দত্তাংশ অনুপাত। সবাই কি বুঝছেন ভাইয়া? সবাই কি বুঝছেন? আমাকে একটু বলেন, সবাই বুঝছেন কিনা? সবাই কি বুঝতে পেরেছেন? বলেন তো, বলেন। বকলাম কেন? ভুল হতে পারে, বকলাম কেন? কারণ এই বকার উদ্দেশ্য হচ্ছে আপনি ভুল করেছেন সেটা না, বকার উদ্দেশ্য হচ্ছে আপনি সূত্র জানেন কিন্তু এই সূত্রটা না ব্যবহার করে কথা বলছেন, এই জন্য বকলাম। বুঝতে পেরেছেন? ভুল তো হতেই পারে।
ভুল তো হতেই পারে, আমি বকলাম এই কারণে যে আপনি দত্তাংশের সূত্র জানেন, তারপরেও দত্তাংশের সূত্রের মান দেয়া আছে, ওই মানকে আপনি ইউজ না করে পরিবর্তনশীলের সাথে মিলে গেছে বলে আপনি বলছেন। তো উচিত ছিল ভাই আমি দত্তাংশের সূত্রটা তো জানি, তাহলে সূত্রটা ফেলি, অ্যাপ্লাই করার ক্যাপাসিটি যাতে বৃদ্ধি পায় সে কারণে বকলাম। এই জিনিসটাও ধরতে হবে যে কেন বকি। ঠিক আছে, ভুল তো অনেকেই বলে, যখন আমি একটা এমসিকিউ দিই অনেকে ভুল উত্তর দেয় না, তখন তো কিছু বলি না। কিন্তু এই সূত্র আপনি জানেন অলরেডি, আপনাকে শেখানো হইলো, তারপরে সূত্র জানার পরেও ওটা অ্যাপ্লাই না করে আমি কি করছি ওটা নিয়ে মাথা খারাপ করেছেন। আমিও তো ভুল করতে পারি, করি না? অবশ্যই করি। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। ঠিক আছে, হ্যাঁ, সব সময় 100 বিয়োগ করবেন, কারণ মোট তো 100%ই হয়, তাই না? মোট হচ্ছে 100% হয়। এই 100% হচ্ছে বিক্রয়, কি জানেন? 100% হচ্ছে বিক্রয়। তো বিক্রয় থেকে আমরা যখন দত্তাংশ অনুপাত বাদ দিয়ে দিব, অর্থাৎ দত্তাংশকে যখন আমি বাদ দিয়ে দিব, তখন কি পাবো বলেন তো? পরিবর্তনশীল পাবো না? তখন আমরা পরিবর্তনশীল পাবো। আবার দেখেন এখানে পরিবর্তনশীল দেয়া আছে, তা আমরা কি জানি? বিক্রয়। তাহলে বিক্রয় থেকে আমরা যখন দত্তাংশ বাদ দিব তখন আমরা কি পাবো বলেন তো? তখন আমরা পাবো হচ্ছে পরিবর্তনশীল ভাই, সরি, বিক্রয় থেকে আমরা যখন পরিবর্তনশীল বাদ দিব তখন আমরা পাবো দত্তাংশ। বুঝছেন? এই হচ্ছে ঘটনা। মোট হচ্ছে 100%। মোট কত পার্সেন্ট? 100%। কেন বলেন তো ভাইয়া? দত্তাংশ আমরা কার উপরে ধরি? দত্তাংশ আমরা ধরি বিক্রয়ের উপরে। কার উপরে? দত্তাংশ ধরি আমরা বিক্রয়ের উপরে, সে কারণে বিক্রয়ের মান হচ্ছে 100। আর দত্তাংশ কত? দত্তাংশ হচ্ছে 60 মাইনাস দত্তাংশ যদি আমরা করি তাহলে আমরা পাবো পরিবর্তনশীল ব্যয়। ভুলে গেলেন সূত্র? দত্তাংশ সমান কি পড়লাম একটু আগে বলেন তো? দত্তাংশ সমান আমরা পড়েছি না বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। এটা কি দত্তাংশের সূত্র না? এটা যদি দত্তাংশের সূত্র হয় তাহলে আমরা যদি এখন পরিবর্তনশীল ব্যয় বের করতে যাই তাহলে সূত্রটা কি হবে বলেন তো? বিক্রয় মাইনাস দত্তাংশ সমান পরিবর্তনশীল ব্যয় হবে না ভাইয়া বলেন তো? এই যে এই জায়গা থেকে জিনিসটা আসছে। ঠিক আছে, আর দত্তাংশ অনুপাত যেহেতু বিক্রয়ের উপরে ধরতে হয়, পরিবর্তনশীল ব্যয়ের অনুপাত যেহেতু বিক্রয়ের ওপর ধরতে হয়, তো আমি কি শিখাইছিলাম? যার উপরে ধরবো তার মান 100। সেই কারণে 100 থেকে দত্তাংশ বাদ দিলে কি পাবেন? 100 থেকে দত্তাংশ বাদ দিলে পরিবর্তনশীল ব্যয় পাবেন। 100% থেকে আপনি যখন পরিবর্তনশীল বাদ দিবেন তখন কি পাবেন? তখন আপনি দত্তাংশ পাবেন। শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন 100 থেকে কেন বাদ দিবেন? 100 থেকে কেন বাদ দিবেন বুঝতে পেরেছেন? বিক্রয়, এই যে দত্তাংশ অনুপাত যদি 60% হয়, কিসের উপরে 60%? পার্সেন্টেজ তো কিসের উপরে হয়? তাহলে দত্তাংশ অনুপাত আমরা কার উপরে ধরি? বিক্রয়ের উপরে ধরি না? বারবার বলছি বিক্রয়ের উপরে ধরি, তাহলে বিক্রয়ের মান 100 না? তো সেই কারণে বিক্রয় 100, সেখান থেকে দত্তাংশ 60 বাদ দেন, তাহলে বিক্রয় থেকে দত্তাংশ বাদ দিলে কি পাই আমরা? পরিবর্তনশীল পাই না? তাহলে পরিবর্তনশীল 40 হবে না? বলেন। ঠিক আছে, এই যে এত পেঁচাল না পেরে যেটা বললাম এটা যদি সুখী মনে যদি মেনে নিতেন তাহলে এত সময় নষ্ট হইতো না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা যদি সুখী মনে মেনে নিতেন তাহলে এত টাইম নষ্ট হইতো না। দেখেন এবার কি বলেছে, একটি সমচ্ছেদ বিন্দু নির্ণয়ে নিচের কোন তথ্যটি প্রয়োজন হয় না? ঠিক আছে, যেটা বোঝার দরকার, বুঝলে এখন থেকে প্রশ্ন আসবেই, সেই জিনিস আমি অবশ্যই বোঝাবো। কিন্তু যে জিনিস না বুঝেও দ্রুত ম্যাথ সলভ করা যায় ওটা আমি বোঝাবো না। কেন জানেন? কারণ কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কারণ অ্যাডমিশনে সবকিছু একবারে মনে প্রাণে বুঝে আগানো যায় না, কিছু জিনিস টিচারের কথা শুনে মেনে নিতে হয়। বই পড়ে যেমন বুঝি না পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে, বই পড়ে আমরা পড়েছি, ঠিক আছে, তো চিন্তা করিনি যে কেমনি স্থানগত উপযোগ সৃষ্টি করে। ঠিক আছে, তো এইরকম হচ্ছে বিষয়গুলো। বোঝা গেছে? এবার দেখেন আমরা, হ্যাঁ কি বলেছে দেখেন তো, আমাকে বলেছে একটি সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের কোন তথ্যটি প্রয়োজন হয় না। তো সমচ্ছেদ বিন্দুর সূত্র কি ভাইয়া? সমচ্ছেদ বিন্দুর সূত্র হচ্ছে স্থায়ী ব্যয়, আর কি ভাইয়া? নিচে হচ্ছে একক প্রতি কি বলেন তো? বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, তাই তো নাকি? এটাই তো সূত্র। আর এটার বদলে আমরা একসাথে কি লিখতে পারি? দত্তাংশ লিখতে পারি, কারণ এটা হচ্ছে দত্তাংশের সূত্র। তাহলে দেখেন তো
এই যে একক প্রতি বিক্রয় মানে কি? এটা বিক্রয় মূল্য না বিক্রয়ের পরিমাণ বলেন তো? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় মানে কি? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের মূল্য মানে টাকা, ঠিক আছে। আর এখানে পরিমাণ, ঠিক আছে, এখানে পরিমাণ বলতে একককে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? বিক্রয়ের পরিমাণ মানে বিক্রয় একককে বোঝাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি স্থায়ী ব্যয়ের সূত্রে বিক্রয় একক নাই, তাহলে এই যে প্রয়োজন হয় না কোনটা? প্রয়োজন হয় না বিক্রয়ের পরিমাণ, কিন্তু পণ্যের বিক্রয় মূল্য প্রয়োজন হয় না। এই যে একক প্রতি কি বিক্রয় মূল্য, এই যে দেখেন সূত্রে আছে প্রয়োজন হয়। স্থির ব্যয়, এই যে স্থির ব্যয় আছে না ভাইয়া? আছে। এই যে পরিবর্তনশীল ব্যয় ভাইয়া সূত্রে আছে না? আছে। তাহলে প্রয়োজন হবে না কোনটা? মোট বিক্রয়ের পরিমাণ প্রয়োজন হবে না। সবাই কি বুঝতে পেরেছি? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? বলেন, সবাই ক্লিয়ার কিনা ভাইয়া বলেন? বুঝতে পেরেছেন? তাহলে বিক্রয়ের পরিমাণ বলতে কি বোঝাচ্ছে জানেন? কয়টা পণ্য আপনি বিক্রয় করেছেন, এটা বিক্রয় একককে বোঝাচ্ছে। আর স্থায়ী সমচ্ছেদ বিন্দুর সূত্রে আমরা কোথাও বিক্রয় একক বলে কি কিছু দেখেছি বলেন তো? আমরা কোথাও কিন্তু বিক্রয় একক বলে কিছু দেখিনি, সে কারণে বিক্রয় এককের দরকার নাই। সবাই কি ক্লিয়ার হতে পেরেছি ভাইয়া? বলেন। এবার আমরা একটা ম্যাথ দেখি, ঠিক আছে? এই যে দেখেন একটা ম্যাথ দিয়েছে, কি নির্ণয় করতে বলেছে আমরা দেখি তো। সমচ্ছেদ বিন্দু কত, তাই না? সমচ্ছেদ বিন্দু কত? এখন সমচ্ছেদ বিন্দু তো টাকায়ও নির্ণয় করতে পারি আমরা, আবার এককেও নির্ণয় করতে পারি, তাই না? তো আমি অপশনের দিকে তাকাবো, অপশনে আমরা দেখতে পাচ্ছি সবগুলো এককে দেয়া আছে। কিসে দেয়া আছে? এককে। তো সেই কারণে আমরা সমচ্ছেদ বিন্দুর এককের সূত্র ফেলবো। সমচ্ছেদ বিন্দু এককের সূত্র কি ভাইয়া বলেন তো? স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ। তো দত্তাংশের সূত্র কি? দত্তাংশের সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি কি ভাইয়া? পরিবর্তনশীল ব্যয়, তাই না? তাহলে আমরা একটু স্থায়ী ব্যয় কত আছে দেখি তো। স্থায়ী খরচ হচ্ছে 30,000 টাকা ব্যয় হয়, তাহলে এখানে লিখলাম 30,000। একক প্রতি বিক্রয় কত আছে দেখি তো ভাইয়া? একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 15 টাকা, তাহলে 15 মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত টাকা? 5 টাকা। এই যে দেখেন 5 টাকা। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, 30,000 ভাগ হচ্ছে 10, 0 যদি কাটি আমরা, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে কত থাকে? 3,000 থাকে। তাহলে আমাদের এখানে 3,000 একক হবে উত্তর। ভাইয়া অনেক কঠিন কি বলেন তো আমাকে? অনেক কঠিন কি এগুলো বলেন তো? বলেন, অঙ্কগুলো কি আসলে অনেক কঠিন না সহজ আছে? বলেন আমাকে। অঙ্ক আসলে কঠিন না, হ্যাঁ, অঙ্কগুলো আসলে অনেক সহজ ম্যাথ এগুলো, ঠিক আছে? কিন্তু আমরা শর্ট সিলেবাসের বাইরে বলে করে যাই না, কিন্তু এগুলো থেকে আমাদের একটা প্রশ্ন দেয়। ইভেন ঢাবিও আপনার এই বছর রিটেনে কিন্তু প্রশ্ন করেছে এখান থেকে। তো সবাইকে আমরা পারছি ভাইয়া? হ্যাঁ, সবাই 3,000 উত্তর করেছে। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা যদি সূত্রটা জাস্ট যদি মাথায় রাখি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সটে যাই আমরা, আরো একটা দেখি, ঠিক আছে? দেখি এই প্রশ্নটা আমরা একটু দেখি। দেখেন তো ভাইয়া, এই প্রশ্নে আপনাকে বলেছে একটি কোম্পানির বার্ষিক স্থায়ী ব্যয় ও বিক্রয় যথাক্রমে এত টাকা ও এত টাকা, দত্তাংশ অনুপাত এত হলে সমচ্ছেদ বিন্দু কত হবে? ভাইয়া এখানে আমাকে একটু বলেন তো, এই অঙ্কে আমরা সমচ্ছেদ বিন্দু এককে বের করব না টাকায় বের করব? আমাকে একটু কষ্ট করে বলেন তো। এই অঙ্কে কিন্তু আপনাকে এখানে জাস্ট অ্যামাউন্ট দিয়েছে, এখানে কোনো এককও বলেনি, টাকাও বলেনি, কিন্তু আমাকে বলেন এই অঙ্কে আমরা সমচ্ছেদ বিন্দু এককে বের করব না টাকায় বের করব? বলেন, কে বলতে পারে দেখি? বলেন, বলেন তো ভাইয়া দেখি, কিসে বের করব ভাইয়া? টাকায় বের করব। কেন টাকায় বের করব ভাইয়া? দত্তাংশ অনুপাত দেয়া আছে, তাই না? দত্তাংশ অনুপাত কোন সূত্রে ইউজ হয় বলেন তো? দত্তাংশ অনুপাত হচ্ছে টাকার সূত্রে ইউজ হয়। সে কারণে যেহেতু দত্তাংশ অনুপাত দেয়া আছে, আমার অবশ্যই কি করতে হবে? টাকায় বের করতে হবে। তো টাকার সূত্র কি ছিল? স্থায়ী ব্যয়। তাহলে স্থায়ী ব্যয় আছে কত ভাইয়া? 1 লাখ। এই 1 লাখকে ভাগ দিব কি দিয়ে ভাইয়া? দত্তাংশ অনুপাত কত ভাইয়া? 40%। এখন ভাইয়া 40% কেমনে করে? আমি তো পারি না, ঠিক আছে? এই 40% মানে আমরা কি করব জানেন? এই 40% মানে হচ্ছে 0.40 হয়েছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই দশমিককে তুলে দেব। এই দশমিককে তুললে ওপরে অর্থাৎ বিপরীত পাশে একটা 1 বসবে, বসলো। দশমিকের পরে সংখ্যা আছে 2টা, সে কারণে 2টা শূন্য বসাবো। হয়েছে ভাইয়া? হয়ে গেছে। এখন আমি কাটি, এই শূন্য কাটি। আচ্ছা দাঁড়ান, এই শূন্য কাটলাম। আচ্ছা এখন দেখেন 4 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে কয়বার যায়? 25 বার যায়, তাই না? তাহলে এখানে থাকলো কত? 25, 1 কে 25, 1 2 3 4।
তাহলে এই যে দেখেন 2,50,000 টাকাই হবে আমার উত্তর। কত উত্তর হবে? 2,50,000 টাকা। সবাই কি বুঝতে পেরেছি? বলেন বলেন সবাই বুঝছি কিনা বলেন? হ্যাঁ, 8-এর সি নাম্বার। তাহলে ভাইয়া প্রশ্নগুলো কি আমরা ধরতে পারছি? শাবিপ্রবি মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? 25, তাই না? হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। সব পারবেন, টেনশন নাই, ঠিক আছে? এবার আরেকটা দেখি আমরা। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, দেখেন এবার প্রশ্নে কি বলেছে দেখেন। একটি কোম্পানি 2 লাখটি পেন প্রতি একক 4 টাকা দরে বিক্রয়ের পরিকল্পনা করেছে। দত্তাংশ অনুপাত 25%। ওই পরিমাণ বিক্রয় করলে ব্রেক ইভেন বিন্দু হয়। তবে স্থির ব্যয়ের পরিমাণ কত? ভাইয়া একটা জিনিস দেখেন তো, আপনাকে কিন্তু এবার ব্রেক ইভেন বিন্দু হয় ওই পরিমাণ বিক্রয় করলে ব্রেক ইভেন বিন্দু হয়। কোন পরিমাণ বিক্রয় করলে? এই যে 2000টি বিক্রয় করলে ব্রেক ইভেন বিন্দু হয়। 2000টি মানে কি? 2000 একক, তাই না ভাইয়া? আর একক বিক্রয়ের আবার কিন্তু টাকাও দিয়ে দিয়েছে। কত করে? 4 টাকা করে। তার মানে ব্রেক ইভেনের টাকাও কিন্তু দিয়ে দিয়েছে, এককও দিয়ে দিয়েছে, টাকাও দিয়ে দিয়েছে। তাহলে কত? 8 লাখ টাকা হচ্ছে ব্রেক ইভেন, তাই না? 8 লাখ টাকা হচ্ছে ব্রেক ইভেন। এই যে ওই পরিমাণ বিক্রয় করলে ব্রেক ইভেন হয়। কোন পরিমাণ বিক্রয় করলে? 2000টি পেন বিক্রয়ের পরিকল্পনা করেছে। তার মানে 2 লাখটি হচ্ছে আমার কি? ব্রেক ইভেন। আবার 2 লাখটা 4 টাকা করে, তাহলে 2 লাখ ইন্টু 4, 8 লাখ। এটা হচ্ছে টাকাই ব্রেক ইভেন আমার, যেহেতু বলেছে বিক্রয় সমান ব্রেক ইভেন বলে দিয়েছে প্রশ্নে। এখন আপনাকে জানতে চাচ্ছে স্থির ব্যয় কত। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে, আমার তো এই প্রশ্নটা এককের সূত্রও আছে আবার টাকার সূত্রেও আছে। এখন আমি কোন সূত্রটা ব্যবহার করব? ভাইয়া দেখেন দত্তাংশ অনুপাত দেয়া আছে না? কি দেয়া আছে? দত্তাংশ অনুপাত দেয়া আছে। তাহলে দত্তাংশ অনুপাত যদি দিয়ে দেয়া থাকে তাহলে আমি কোন সূত্রটা ইউজ করব ভাইয়া? অবশ্যই আমি টাকার সূত্র ইউজ করব। তাহলে সমচ্ছেদ বিন্দু টাকার সূত্র লিখি আমরা। সমচ্ছেদ বিন্দু টাকাই সমান আমার কি ভাইয়া? সমান হচ্ছে আমার স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত দেয়া আছে। যেহেতু টাকার সূত্র লিখলাম তাহলে কি হবে ভাইয়া? টাকার সূত্রে দত্তাংশ অনুপাত দিয়েছে। এখন আপনাকে বলেছে স্থায়ী ব্যয় কত। এই যে স্থায়ী ব্যয়ের মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তাহলে ভাই আমরা একটু জিনিস দেখেন তো, স্থায়ী ব্যয় সমান কি আমরা লিখতে পারি এইভাবে? স্থায়ী ব্যয় সমান সমচ্ছেদ বিন্দু টাকাই গুণন দত্তাংশ অনুপাত। এটা কি বলতে পারি ভাইয়া? না পারি না? বলেন তো। আর গুণ করলাম, কিছু না। তাহলে এবার আমরা মান বসাই। সমচ্ছেদ বিন্দু টাকাই কত হবে? ওই পরিমাণ বিক্রয় করলে ব্রেক ইভেন হয়। ব্রেক ইভেন মানে কি? সমচ্ছেদ বিন্দু হয়। তাহলে কোন পরিমাণ বিক্রয় করলে? 2000টি বিক্রয় করলে। তাহলে 2000টি তো একক, আমার লাগবে কি? সূত্রে আছে টাকা। তাহলে 2000 প্রতিটা বিক্রি করছে কত টাকা করে? 4 টাকা করে। তাহলে 2 লাখ ইন্টু 4 সমান কি? 8 লাখ। এই যে 8 লাখ টাকা আমি পেয়ে গেলাম। তাহলে সমচ্ছেদ বিন্দু কত টাকা? 8 লাখ টাকা গুণন দত্তাংশ অনুপাত বলে দিয়েছে 25%। কত পার্সেন্ট? 25%। তাহলে ভাই 8 লাখ টাকার যদি আমরা 25% করি তাহলে কেমনে হবে? 25% মানে হচ্ছে 1/4। তাহলে 4 দুগুণে 8, কয়টা শূন্য? 1 2 3 4 5। তাহলে 2 0 0 1 2 3। তাহলে আমার স্থায়ী ব্যয়ের পরিমাণ কত হবে ভাইয়া? 2 লক্ষ টাকা। সবাই বুঝছি? সবাইকে আমরা বুঝতে পেরেছি ভাইয়া? সবাইকে ক্লিয়ার হতে পেরেছি? এই ম্যাথটা ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা অনেকে পারবে না, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সবাইকে ক্লিয়ার হতে পেরেছি? তাহলে দেখেন কোন সূত্র কখন ইউজ করব, এই সেন্সটা কি আমাদের ইউজ মানে এই সেন্সটা কি বিল্ড আপ হয়েছে আমাদের? বলেন তো ভাইয়া, কোন সূত্র কখন ইউজ করব, এই সেন্সটা কি বিল্ড আপ হয়েছে? বলেন। সমচ্ছেদ বিন্দুর সূত্র তো আমরা জানি, এর আগে আমরা সমচ্ছেদ বিন্দু বের করেছি। এখন সমচ্ছেদ বিন্দুর মানই দিয়ে দিয়েছে, টাকার মান দিয়ে দিয়েছে, দত্তাংশ অনুপাত দিয়েছে, দিয়ে আপনাকে বলছে স্থায়ী ব্যয় বের করো। সমস্যা কি ভাইয়া? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। আমার মনে হয় সকলে আমরা বুঝতে পেরেছি। ওকে,
তাহলে আমাদের উত্তর হবে কত? এই যে উত্তর হবে 2 লক্ষ টাকা। ওকে, আচ্ছা এবার দেখেন আমরা প্রত্যাশিত মুনাফা দিয়ে একটা প্রশ্ন আসে, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যাশিত মুনাফা অর্জন সংক্রান্ত, ঠিক আছে। এবার আপনাকে প্রশ্নে বলে দিবে যে কোম্পানি এত টাকা মুনাফা অর্জন করতে চায়, তাহলে তার সমচ্ছেদ বিন্দু কত হবে? ভাইয়া কিছুই না, সমচ্ছেদ বিন্দু এককের সূত্র জানি না। সমচ্ছেদ বিন্দুর এককের সূত্রটা লিখবো স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ, লিখেছি। এখন প্রত্যাশিত মুনাফা আপনাকে প্রশ্নে দিয়েই দিবে যে প্রত্যাশিত মুনাফা 10,000 টাকা অর্জন করতে চাই, তাহলে এটা জাস্ট খালি আপনি স্থায়ী ব্যয়ের সাথে যোগ করে দিবেন, ঠিক আছে, আর দত্তাংশ দিয়ে ভাগ করে দিবেন, তাহলেই হয়ে যাবে ভাইয়া, ঠিক আছে। দেখেন সমচ্ছেদ বিন্দু এককে আপনাকে এখন একটা মুনাফা দিয়ে দিবে যে কোম্পানি যদি 1 লাখ টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে সমচ্ছেদ বিন্দু কত একক হবে। যেহেতু প্রশ্নে মুনাফা দিয়ে দিয়েছে, স্থায়ী ব্যয়ের সাথে খালি জাস্ট মুনাফাটা যোগ করে দিবেন, আর সমচ্ছেদ বিন্দুর সূত্রে যা আছে তাই থাকবে। টাকার ক্ষেত্রেও তাই, টাকার সূত্র কি? স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত। যেহেতু প্রশ্নে মুনাফা দিয়ে দিয়েছে, স্থায়ী ব্যয়ের সাথে মুনাফাটাকে কি করে দিবেন? যোগ করে দিবেন, তাহলেই হয়ে যাবে ভাইয়া। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন ঢাবি 16-17তে আসা প্রশ্ন, এটা পরিগুচ্ছতে আসছিল। দেখেন তারানগর কোম্পানি একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ও মোট স্থায়ী ব্যয় যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা, 96,000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে কত একক পণ্য বিক্রি করতে হবে? কত একক পণ্য বিক্রি করতে হবে, কত একক বলেছে। তাহলে সমচ্ছেদ বিন্দু এককের সূত্র লিখেন, সমচ্ছেদ বিন্দু এককের সূত্র লিখেন। সমচ্ছেদ বিন্দু এককের সূত্র কি ভাইয়া? স্থায়ী ব্যয়, তাই না? তো স্থায়ী ব্যয় কত? 3,84,000 টাকা লিখেন। তারপরে আমি কি বলেছিলাম? মুনাফা অর্জন করতে চাই। দেখেন মুনাফা দিয়েছে, মুনাফা যদি বলে জাস্ট খালি এটা স্থায়ী ব্যয়ের সাথে মুনাফাটাকে যোগ করে দেন, আর কিচ্ছু করা লাগবে না ভাইয়া। সেম সূত্র, যেহেতু মুনাফা দেওয়া আছে, মুনাফা অর্জন করতে যাই, মুনাফাটাকে যোগ করে দেন, দিলাম। নিচে কি থাকবে? দত্তাংশ। ভাইয়া দত্তাংশের সূত্র কি? দত্তাংশের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। বিক্রয় মূল্য আছে 120, পরিবর্তনশীল ব্যয় আছে 72, তাহলে 28 আর 20 কত? 48। তাহলে এখানে কত হবে? 48 হবে। এখন তাহলে এটা আর এটা যদি আমরা যোগ করি কত হয় ভাইয়া বলেন তো? এখানে যদি আমরা 6 লাগাই তাহলে হয় 3,90,000, 9 9 কত? 18, তার মানে 4,80,000। এখানে কত থাকে? 48 থাকে। তাহলে 48 কে 48 কয় শূন্য থাকে বলেন তো? 1 2, এই যে, তাহলে 10,000 কি হয়েছে? একক হয়েছে। 10,000 একক হয়েছে, তাই না ভাইয়া? 10,000 একক হয়েছে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি আমরা? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? তাহলে এই সূত্র যদি আপনি আলাদা আলাদা করে মুখস্থ করতে যান তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, টেকনিক্যালি আমি যদি পড়ি একবারে সেম টু সেম আমি সাজিয়ে দিয়েছি, এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি সেম টু সেম আপনাকে সবকিছু রেডি করে দিয়েছি, আপনি খালি বসাবেন, হয়ে যাবে কাজ। ওকে, এগুলোই পরীক্ষায় আসে, ঠিক আছে, এগুলোই আপনাদের পরীক্ষায় ঘুরে ঘুরে আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কে যাই। দেখেন পরের অঙ্ক হচ্ছে নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্তের সূত্র কি জানেন? নিরাপত্তা প্রান্ত কি জিনিস? দেখেন সমচ্ছেদ বিন্দুতে আয় ব্যয় সমান হয়। এখন সমচ্ছেদ বিন্দু ক্রস করে যতটুকু যাবে ততটুকুই হচ্ছে নিরাপত্তা প্রান্ত। অর্থাৎ দেখেন এটা সমচ্ছেদ বিন্দু না, সমচ্ছেদ বিন্দুর পরে আপনি যতটুকু বিক্রি করবেন এটাই হচ্ছে নিরাপত্তা প্রান্ত। এটাই কি ভাইয়া? এটাই হচ্ছে নিরাপত্তা প্রান্ত। এটাই কি ভাইয়া? নিরাপত্তা প্রান্ত। তাহলে নিরাপত্তা প্রান্তের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু, বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? ওকে, কাউকে বকা দিলে মন খারাপ করবেন না, ঠিক আছে। তাহলে সমচ্ছেদ বিন্দুর সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস নিরাপত্তা প্রান্ত, এটাকে বলা হয় সেফটি মার্জিন। কি বলা হয়? সেফটি মার্জিন। ওকে, বা মার্জিনাল সেফটি বা মার্জিন অফ সেফটি। ওকে, যেটাই বলেন না কেন সেটা হচ্ছে বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে যাব, ঠিক আছে। এই আর এর জন্য পানকৌড়ি কি হবে, কি হবে, এটা কি এটা জিজ্ঞেস করার জায়গা? এসব ফালতু প্রশ্ন করবেন না। বাজারে যাবেন, যেটা ভালো লাগবে কিনবেন। অযথা প্রশ্ন করেন কেন? সব বই ভালো, যেটা পড়ে আপনার ভালো লাগবে, যেটা দেখতে ভালো লাগবে সেটা কিনবেন। এক প্রশ্ন বারবার করে যাচ্ছেন খালি। বলেন, তাহলে দেখি আমরা একটা প্রশ্ন সলভ করি। হ্যাঁ, একটি প্রতিষ্ঠানের বিক্রয় মূল্য
100 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 60 টাকা, মোট স্থায়ী ব্যয় 80,000। যদি চলতি বছরে 35,000 একক পণ্য বিক্রি করা হয় তবে নিরাপত্তা প্রান্তের পরিমাণ কত? তাহলে নিরাপত্তা প্রান্তের পরিমাণ মানে কি? আমার লাগবে বিক্রয় আর লাগবে সমচ্ছেদ বিন্দু। তাহলে ভাই দেখি তো, আমাদের অঙ্কে তো বিক্রয়ের টাকা দিয়ে দিয়েছে। দেখেন 3500 একক পণ্য বিক্রি করে আর প্রতি এককের দাম কত? 100 টাকা করে। তাহলে আপনার টোটাল বিক্রয় মূল্য কত হবে? 3500 একক গুণন 100, তাই না? এটা হচ্ছে বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু। ভাইয়া সমচ্ছেদ বিন্দুর টাকা তো প্রশ্নে দেয়া নাই, তাহলে সমচ্ছেদ বিন্দুর টাকা আমি বের করি। ঠিক আছে, নিরাপত্তা প্রান্তের পরিমাণ কত, তার মানে এখানে টাকা জানতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করতে হবে। তাহলে সমচ্ছেদ বিন্দু টাকায় আমি নির্ণয় করি। প্রবলেম কি? স্থায়ী ব্যয় দেওয়া আছে 80,000, একে আমি ভাগ দিব কি দিয়ে? একে আমি ভাগ দিব হচ্ছে 40 দিয়ে, দত্তাংশ দিয়ে। যদি করি তাহলে কত হয় দেখেন তো? 2000। তাহলে এইটা এখানে হচ্ছে 2000 একক, আমি এককে বের করলাম। ঠিক আছে, এবার এই 2000 একককে যদি আমরা বিক্রয় মূল্য দিয়ে গুণ দিয়ে দিই, বিক্রয় মূল্য কত আছে বলেন তো? 100 টাকা করে আছে। তাহলে বিক্রয় মূল্য 100 যদি হয় তাহলে কত হবে? 2 লাখ হবে না ভাইয়া? 2 লাখ টাকা। এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকাই বের হলো। ঠিক আছে, সমচ্ছেদ বিন্দু টাকাই বের হলো। তাহলে আমাদের কত হয়? এখানে 2 লাখ হয়। এখানে কত হবে? 3,50,000 টাকা। এখান থেকে আমরা বাদ দেব কি? সমচ্ছেদ বিন্দু 2 লাখ টাকা। তাহলে থাকে কত ভাইয়া? 1,50,000 টাকা। বুঝতে পেরেছেন? সবাইকে ক্লিয়ার ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন। আচ্ছা, তাহলে নিরাপত্তা প্রান্ত মানে বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বাদ। ওকে, বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বাদ। দেখেন প্রশ্নে বিক্রয় দিয়ে দিয়েছে। চলতি বছরে 35,000 একক পণ্য বিক্রি করে, তাহলে প্রতি একক বিক্রয় মূল্য কত? 100 করে। তাহলে 35,000 ইন্টু 100, তাহলে কত? সরি 3500 ইন্টু 100, তাহলে 3,50,000। তাহলে এই 3,50,000 হচ্ছে আমি বিক্রয় মূল্য পেলাম। আর সমচ্ছেদ বিন্দু কি করে নির্ণয় করতে হয় নিশ্চয়ই জানেন। এককে বের করলাম, দেন একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে, গুণ করে দিলাম। তাহলে আপনাকে আর দশমিক টশমিকের হিসাবে যাইতে হইলো না, একবারে হয়ে গেল 2 লাখ টাকা। তাহলে কত হইলো টোটাল? আমার 1,50,000 টাকা। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? ইয়েস অর নো বলেন তো। ওকে, থ্যাংক ইউ। পরে যাই আমরা। হ্যাঁ দেখেন, এই যে দেখেন এখন আমাকে কি বলেছে ভাইয়া, দেখেন তো আমাকে কিন্তু এবার নিরাপত্তা প্রান্ত অনুপাত বের করতে বলেছে। ভাইয়া সবাই আমাকে বলেন, অনুপাত বের করতে বললে কার উপরে হবে বলেন তো দেখি? যে অনুপাতই বলুক সেটা কার উপরে হবে অঙ্কে? বলেন, অনুপাত কিসের উপরে হয়? কে বলতে পারে? অনুপাতটা আমরা কিসের উপরে ধরবো? কে বলতে পারে দেখি তো ভাইয়া? অনুপাতটা কিসের উপরে হয় কে বলতে পারে? না বলতে পারলে জরিমানা। ঠিক আছে, অনুপাতটা কিসের উপরে হবে স্যার বলেন তো দেখি? স্যার রাকিব আহমেদ বলছে বিক্রয়, বাকিরা? হ্যাঁ, আশরাফ উদ্দিন বিক্রয়, প্রণয়ী বলছে বিক্রয়, তারপরে আর কে? মাহফুজা বলছে বিক্রয়, অনামিকাশীল বলছে বিক্রয়। ভেরি গুড, বিক্রয়। দেখেন এই যে আপনাকে আমি একটা পয়েন্ট ধরাই দিয়েছি, এই পয়েন্টটা আপনাকে অনেক কিছু সহজ করে দিল না? আমরা এখানে নিরাপত্তা প্রান্ত অনুপাত দেখলাম, দত্তাংশ অনুপাত দেখলাম, পরিবর্তনশীল ব্যয়ের অনুপাত দেখলাম। তাহলে এই যে একটা পয়েন্ট আমি ধরাই দিলাম, এই পয়েন্টটা আপনাকে কি ইজি করে দিল না? এটাকে বলা হয় স্ট্র্যাটেজি বলে। এটাকে বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানে কি? এটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। ঠিক আছে, স্ট্র্যাটেজিক পরিকল্পনা পড়েছেন না? প্রতিযোগী থেকে এটাকে আপনাকে অনেক আগিয়ে রেখেছে। এই জিনিসটা অনেকে এভাবে পড়বে না, জাস্ট সূত্র মুখস্থ করবে, তারা খেয়ালও করবে না তারা 3টা অনুপাতের সূত্র মুখস্থ করবে। দত্তাংশ ভাগ বিক্রয়, এই ভাগ বিক্রয়, এই ভাগ বিক্রয়। অনেকে আছে বা অনেক ছেলে মেয়ে পড়তে পড়তে বের করবে, কিন্তু অনেকে বের করতে পারবে না। এটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো নিতে হবে। হ্যাঁ, আগে বললাম আমারটাই দেখলেন না। আচ্ছা এই যে দেখলাম। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের নিরাপত্তা প্রান্ত অনুপাত কত? তাহলে ভাই নিরাপত্তা প্রান্তের অনুপাতের সূত্রটা আমরা লিখিত, যেহেতু এটাই জানতে চেয়েছে। শেষমেশ তো এটা দিয়ে আমাকে উত্তর বের করতে হবে। নিরাপত্তা প্রান্ত অনুপাত। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে ভাইয়া? বিক্রয়ের উপর। তাহলে নিচে কে থাকবে? বিক্রয়। কোন অনুপাত বলেছে? নিরাপত্তা প্রান্ত। তাহলে উপরে থাকবে হচ্ছে নিরাপত্তা প্রান্ত থাকবে উপরে। এই যে হয়ে গেল। এখন দেখি তো ভাইয়া প্রশ্নে এগুলোর মান দেয়া আছে কিনা। প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বিক্রয়ের মান দেয়া আছে। আলহামদুলিল্লাহ, এই যে বিক্রয় লাগবে, হইল।
আচ্ছা, নিরাপত্তা প্রান্ত কি প্রশ্নে দেয়া আছে? ভাইয়া নিরাপত্তা প্রান্ত প্রশ্নে দেয়া নাই, তো নিরাপত্তা প্রান্তের সূত্র আমরা জানি না। বলেন নিরাপত্তা প্রান্তের কি সূত্র শিখলাম আমরা একটু আগে? নিরাপত্তা প্রান্ত সমান বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু, বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু। তাহলে বিক্রয় কত দেয়া আছে ভাইয়া? এই যে দেখেন 6 লাখ দেয়া আছে, আছে না? সমচ্ছেদ বিন্দু কি প্রশ্নে দেয়া আছে? 4,20,000, এই যে সুন্দর দিয়ে দিয়েছে ভাইয়া, কত ভালো এরা। তাহলে এখানে হবে কত? 1,80,000, তাই না? 1,80,000 হবে, তাহলে এখানে লিখেন 1,80,000। ঠিক আছে, আর অনুপাত যেহেতু বলেছে এটাকে আমরা সম্ভবত অপশনে পার্সেন্টেজ দিয়ে মান আছে, সে কারণে 100 দিয়ে গুণ করব। তাহলে আমরা দেখি কত হয়। 3 0 3 0 কাটেন, 2 0 2 0 কাটেন, 60 দিয়ে যদি আমরা 6 দিয়ে 180 কাটলে কয়বার যায়? 3 6 18, তার মানে উত্তর হবে আমার 30%। উত্তর হবে কত ভাইয়া? উত্তর হবে 30%, তাই না? বলেন উত্তর হবে 30%। ঠিক আছে, সবাই ক্লিয়ার ভাইয়া? বলেন তো। সবাই কি বুঝতে পেরেছি? বলেন সবাই বুঝতে পেরেছি ভাইয়া? উত্তর হবে 30%। এই যে 30% পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। বলেন সবাই। ওকে, নেক্সটে যাই আমরা, দেখি কি বলেছে এই প্রশ্নে। মুনাফার পরিমাণ বের করতে বলেছে। এটা একটা এক্সেপশন প্রশ্ন। কি প্রশ্ন ভাইয়া? এটা হচ্ছে এক্সেপশন একটু প্রশ্ন, গতানুগতিকের বাইরে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নে যদি আমাকে মুনাফা বের করতে বলে, তাহলে মুনাফার সূত্র কি জানেন? মুনাফার সূত্র হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, মুনাফার সূত্র কি? লিখে নেন। মুনাফা সমান, এই যে মুনাফা সমান লিখেন বিক্রয় মূল্য মাইনাস স্থায়ী ব্যয়। বিক্রয় মূল্য মাইনাস কি ব্যয় ভাইয়া? স্থায়ী ব্যয়। ওকে, মাইনাস কি ভাইয়া? মাইনাস হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, তাই না? আমরা কি জানি? বিক্রয় হচ্ছে একটি আয়। আয় থেকে যদি সকল ব্যয়কে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা মুনাফা পেয়ে যাব। তাহলে আমরা কি পেয়ে যাব? মুনাফা পেয়ে যাব। তাহলে বিক্রয় কত আছে? 6,50,000। বসান 6,50,000 হয়েছে ভাইয়া। স্থায়ী ব্যয় কত আছে? 50,000 ভাইয়া, বসান 50,000। ঠিক আছে, তাহলে বিক্রয় থেকে স্থায়ী ব্যয় যখন আমি বাদ দেব, থাকবে কত? 6 লাখ টাকা থাকবে। থাকলো। এবার দেখেন পরিবর্তনশীল ব্যয় আমি কই পাবো ভাইয়া? সিএম অনুপাত দেয়া আছে। সিএম অনুপাত মানে কি বলেন তো? দত্তাংশ অনুপাত। সিএম অনুপাত মানে হচ্ছে দত্তাংশ অনুপাত। সিএম অনুপাত মানে কি? দত্তাংশ অনুপাত। ভাইয়া দত্তাংশ অনুপাত যদি 25% হয়, আমার লাগবে কি? পরিবর্তনশীল ব্যয় লাগবে না? তাহলে আমাকে বলেন তো পরিবর্তনশীল ব্যয় কত হবে? একটু আগে শিখাইছি না? একটু আগে শিখাইছি না? না পারলে একবারে মার হবে, বুঝছেন? তাহলে পরিবর্তনশীল ব্যয় অনুপাত কত হবে আমাকে বলেন? কোথায় থেকে বাদ দিব বলেন? 100 থেকে এই যে 25 বাদ দিব, তাহলে কত হয়? 100 থেকে 25% বাদ দিলে 75% হয়। কত পার্সেন্ট? 75%। তাহলে পরিবর্তনশীল ব্যয় অনুপাত 75%। ভাইয়া কার উপরে 75%? বিক্রয়ের উপরে 75%। তাহলে আমরা 6,50,000 উপরে কি করব? 75% করব। তাহলে 75% করার নিয়ম কি ভাইয়া? তাহলে আমরা এখানে 2 শূন্য কেটে দিতে পারি, পারি না? কি শিখাইছিলাম? 5 15 25 35 যদি থাকে, তাহলে 2 শূন্য কাটার অপশন থাকলে কেটে দিব। এবার পূর্ণ সংখ্যা হচ্ছে 65 আর 75। ভাইয়া 65 আর 75 গুণ লাগান তো দেখি কত হয়। 5 5 25 5 হাতে থাকে 2, 5 6 30 আর 2 32 গুণন 5 7 35, 5 7 35, 5 7 35, হাতে থাকে 3, 6 7 42 আর 3 কত? 42 আর 3 45। তাহলে কত হয় দেখি? 5 5 আর 2 7, 5 আর 3 8 আর 4। তাহলে কত হইলো এখানে? 48 75 আর শূন্য আছে কয়টা? 0 0। তাহলে কত হইলো? 4,87,500। তাহলে আমরা এখানে 4,87,500 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কত আসে বলেন? 500, তাই না? তাহলে এখানে 88, তার মানে হচ্ছে 12। এখানে থাকে 1, 6 থেকে 1 বাদ দিলে, সরি এখানে 1 মানে 5, তাহলে 6 থেকে 5 বাদ দিলে থাকে কত? 1,12,500। তাহলে মুনাফা কত হইলো? 1,12,500। পেঁচানো অঙ্ক আর কি, বুঝতে পেরেছেন? একটু পেঁচানো অঙ্ক, কিছুই না। এটা হচ্ছে একটু পেঁচানো অঙ্ক, বোঝা গেছে? এটা হচ্ছে একটু পেঁচানো অঙ্ক, কিছুই না।
ক্লিয়ার ভাইয়া সবাই? তাহলে যেটাই দিক না কেন আমার যদি বেসিক কনসেপ্ট থাকে আমার হয়তো একটু সময় বেশি লাগবে কিন্তু আমি উত্তর করে আসতে পারবো। ক্লিয়ার ভাইয়া সবাই? সবাই কি ক্লিয়ার আমরা? বলেন তো ভাইয়া, সবাই কি ক্লিয়ার? বলেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এবার দেখি আমরা আরেকটা প্রশ্ন দেখি আমরা। আমাকে বলেছে বিক্রয় এত, নিরাপত্তা প্রান্ত অনুপাত এত, অনুদান প্রান্ত অনুপাত এত হলে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত? সমচ্ছেদ বিক্রয় মানে কি? সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিক্রয় মানে কি? সমচ্ছেদ বিন্দু কত সেটা জানতে চেয়েছে, তাই না ভাইয়া? তাহলে সমচ্ছেদ বিন্দু কত সেটা জানতে চেয়েছে, তাই না? তা আমরা এখানে দেখতে পাচ্ছি ভাইয়া সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে বলেছে, কিন্তু এখানে স্থায়ী ব্যয় নাই। আছে স্থায়ী ব্যয়? বলেন। সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে বলেছে কিন্তু এখানে স্থায়ী ব্যয় দেয়া নাই। সমচ্ছেদ বিক্রয় মানে সমচ্ছেদ বিন্দু বা আপনার ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ভাইয়া এখানে আপনাকে বলছে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত? সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে বলেছে ভাই, কিন্তু এখানে বিক্রয়ের পরিমাণ নাই। তাহলে আমি ভাই একটু চিন্তা করি তো আর অন্য কোনো সূত্র আছে কিনা। ভাইয়া নিরাপত্তা প্রান্তের অনুপাতের একটু সূত্রটা চিন্তা করেন তো। নিরাপত্তা প্রান্ত অনুপাত, নিরাপত্তা প্রান্ত অনুপাত সমান কি ছিল? বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু। এটা ছিল না ভাইয়া? এটা ছিল। তাহলে ভাইয়া দেখেন তো বিক্রয়ের টাকা দিয়েছে কত? ৮০,০০০। আর নিরাপত্তা প্রান্ত অনুপাত কত বলেছে? 30%। নিরাপত্তা প্রান্ত অনুপাত কার উপরে ধরতে হয়? বিক্রয়ের উপরে ধরতে হয়। তাহলে ৮০,০০০ টাকার যদি আমরা 30% করি তাহলে কত হবে ভাইয়া? ২৪,০০০ টাকা। এই ২৪,০০০ টাকায় তাহলে আমার কি? নিরাপত্তা প্রান্ত। ঠিক আছে, সরি অনুপাত কেন লিখেছে? নিরাপত্তা প্রান্ত সমান এত। তো নিরাপত্তা প্রান্ত কত? ২৪,০০০। ভাইয়া বিক্রয় কত দেয়া আছে? বিক্রয় দেয়া আছে ৮০,০০০। তাহলে এই যে দেখেন ভাইয়া সমচ্ছেদ বিন্দু বের হয়ে গেল না আমাদের? সমচ্ছেদ বিন্দু কি বের হয়ে গেল? কি সুন্দর করে। তাহলে সাইড বদল করি, তাহলে কত হয়? ৮০,০০০ মাইনাস ২৪,০০০ সমান কি? সমচ্ছেদ বিন্দু। বুঝতে পেরেছেন? তাহলে কত আসে উত্তর বলেন তো? ৮০ থেকে যদি আমরা ২৪ বাদ দিয়ে দিই তাহলে কত আসে আমাকে বলেন? কত আসে? ৪৬ আসে? ৪৬ আসে? বলেন। আচ্ছা ৪৬ না, কত আসে? ৫৬ আসে, তাই না ভাইয়া? ৫৬,০০০ টাকা কি হবে? সমচ্ছেদ বিন্দু। আসে না ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? বলেন। মজা আছে না অঙ্কগুলো? সত্যি করে বলেন তো অঙ্কগুলো কি মজার আছে না? অঙ্কগুলো কি সত্যি করে বলেন তো মজার আছে কিনা বলেন তো একটু। যারা ক্লাস করছেন আমার মনে হয় যারা শেখার উদ্দেশ্যে আসছেন ২০০ জন থেকে ১৪০ জন হয়েছে। হ্যাঁ, ২০০ জন থেকে ১৪০-এ নেমেছে। হ্যাঁ, প্রতিদিনই ৬০ জন কমে যায়। হ্যাঁ, তো এই ৬০ জন কেমন জানেন? এরা হচ্ছে একটু দেখতে আসে যে দেখি তো ভাই কেমন, কঠিন না সহজ, এই মেন্টালিটি নিয়ে আসে। আর প্রতিদিনই আমি দেখি যে ৫০-৬০ জন বাদে যতজন ওঠে ৫০-৬০ জন বাদে বাকিরা থাকে। এরা আমার মনে হয় আত্মবিশ্বাস নিয়ে আসে যে যেমনেই হোক আমি শিখে যাব, যেমনেই হোক আমি হাল ছাড়বো না। ভাই এটাই দরকার, আমার এটাই দরকার। ঠিক আছে? এগুলো কি আসলে খুব কঠিন ছিল ভাইয়া বলেন তো? আসলে কি খুব কঠিন ছিল? এগুলো আসলে কঠিন না কিছু, আপনি প্র্যাকটিস করবেন, অঙ্কগুলো মজার আছে আসলে দেখবেন। যদি একটু এলোমেলো হয় কিন্তু আপনি যখন পারবেন এই অঙ্কগুলো অনেক মজার হবে। ঠিক আছে? এই অঙ্কগুলো অনেক মজার হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা শোনেন, আজকে কি বার? সোমবার। মনোযোগ দিয়ে ক্লাস শোনেন, কথা শোনেন। হ্যাঁ, বুধবার, ঠিক আছে, বুধবার যে কোনো সময়, হ্যাঁ বুধবার যে কোনো সময়, আমি কি বললাম? বুধবার যে কোনো সময় আপনাদের একটা এক্সাম হবে। সবাই রেডি থাকবেন। ঠিক আছে? বুধবার যে কোনো সময়, যে কোনো সময় বলতে দুপুর 12টার পর থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময়। আমি কি বলতে পারলাম? কি বললাম? দুপুর 12টা, হ্যাঁ 12টা থেকে 12টা AM বলে না PM বলে? PM বলে, তাই না? 12টা PM থেকে রাত 10টা PM, এই 10 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনাদের একটা এক্সাম হবে। যে কোনো সময় রেডি থাকবেন। এক্সামের সিলেবাস কি? কোনো সিলেবাস নাই। এক্সামের কোনো সিলেবাস নাই। ঠিক আছে?
আমার কথা বোঝা গেছে? এক্সামের কোনো সিলেবাস নাই, 40 মার্কসের একটা এক্সাম হবে। কয় মার্কের? 40 মার্কের এক্সাম হবে, ঠিক আছে? এক্সামে কি থাকবে তাও জানার দরকার নাই, ঠিক আছে? কি প্রিপারেশন নিব, প্রিপারেশন নেওয়ারও দরকার নাই, খালি মনে রাখবেন একটা এক্সাম হবে, ঠিক আছে? খালি মনে রাখবেন একটা এক্সাম হবে, সেটা বাংলা ইংরেজি হইতে পারে, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টও হইতে পারে, ঠিক আছে? মানে একটা সাবজেক্টের হবে না, এটা শিওর থাকেন। কিছু পড়তে হবে না, কোনো সিলেবাস নাই, কিন্তু একটা এক্সাম হবে এবং এক্সামটা সবাই দিবেন। হ্যাঁ, কারণ এক্সামটা কেন দিবেন সবাই? কারণ আছে এটা, ঠিক আছে? এটার কারণ আছে, কেন এক্সামটা দিবেন এটার কারণ আছে, ঠিক আছে? আর কথা বোঝা গেছে? সাবজেক্ট সব হোক আর না হোক, তবে মনে রাখবেন একটা সাবজেক্টের হবে না, হয় 2টা হবে, 3টা হবে বা 4টাও হইতে পারে। 4টা সাবজেক্টের হওয়ার সম্ভাবনাই বেশি, 4টা সাবজেক্টের হওয়ার সম্ভাবনাই বেশি। বোঝা গেছে? 4টা সাবজেক্টের হওয়ার সম্ভাবনাই বেশি। সবাই ক্লিয়ার বলেন? এবং সবাই এক্সাম দিয়ে, আমি খুব ভালো করে বলছি, সবাই এক্সাম দিয়ে কে কত পেয়েছেন, কোন প্রশ্নের স্ক্রিনশট ফাঁস করা, এই করা সেই করা, এটা রাত 12টার আগে কেউ করবেন না। কোনো গ্রুপে কোনো জায়গায় স্ক্রিনশট ফাঁস করা, এই করা সেই করা, এটার উত্তর কি হবে, রাত 12টার আগে এগুলো করবেন না। রাত 12টার আগে যদি কেউ এটা করে থাকেন তাহলে আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। কই থেকে ডিসকোয়ালিফাইড হবেন, এটা আপনি অনেক বড় একটা সুযোগ মিস করবেন, এতটুকু মাথায় রাখবেন। বোঝা গেছে? বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা আচ্ছা, 21 ডিসেম্বর ঢাকায় এক্সাম, ঠিক আছে? কে কে থাকবেন বলেন? বিশাল প্রোগ্রামের অ্যারেঞ্জ করছি আমরা 21 ডিসেম্বর, বুঝতে পেরেছেন? ঢাকায় এক্সাম হবে এবং যে যে আসবে অনেক কিছু পাবে, ঠিক আছে? সেটা ম্যাটেরিয়াল প্লাস গাইডলাইনমূলক অনেক কিছু পাবে, সে গাইডলাইনমূলক অনেক কিছু পাবে, ঠিক আছে? টপার নির্ণয় হবে সেদিন। টপ 10 যারা হবে, টপ 10-এর জন্য বিশেষ পুরস্কার থাকবে, যারা অংশ নিবে তাদের জন্য পুরস্কার থাকবে, যারা অংশ নিবে তাদের জন্য পুরস্কার থাকবে, যারা টপ 10 হবে তাদের জন্য পুরস্কার থাকবে, প্লাস বিগত বছরে যারা চান্স পেয়েছে, আমাদের চান্সপ্রাপ্ত স্টুডেন্ট, তারাও সেদিন আসবে, তারাও সেদিন সংবর্ধনা পাবে, ঠিক আছে? তাদের কাছ থেকে রিয়েল লাইফ অ্যাডমিশন জার্নি থেকে শুরু করে এভরিথিং শুনতে পারবেন। সেই সাথে সাথে একটা অফলাইন এক্সাম দিতে পারবেন, এক্সাম দিয়ে এক্সাম হলের পরিবেশ কেমন, অনেকজনের মাধ্যমে এক্সাম দিলে কেমন লাগে না লাগে, এভরিথিং হচ্ছে সবকিছু জানতে পারবেন, ঠিক আছে? অনেক কিছু পাবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? যারা ঢাকার আশেপাশে আছেন সবাই চলে আসবেন। এবং এগুলোর বাইরে আরো অনেক কিছু থাকবে। টপ 1000 এমসিকিউ আমরা সিলেক্ট করছি, টপ 1000 এমসিকিউ অল সাবজেক্ট, ঠিক আছে? এমসিকিউ বুক পাবেন একটা, শুধু তাই না, আরো অনেক কিছু পাবেন, হ্যাঁ? যারা টপার হবে তারা অনেক কিছু পাবে, আপনারা আরো অনেক কিছু পাবেন, আরো গিফট পাবেন, অনেক কিছু গিফট পাবেন সেদিন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ক্লিয়ার সবাই? যারা ঢাকার আশেপাশে আছেন তারা আসার ট্রাই করেন। আপাতত ঢাকা, ঠিক আছে? আপাতত ঢাকা, দেন হচ্ছে ঢাকার পরে চিটাগাং হবে, হ্যাঁ? চট্টগ্রাম রেডি থাকবেন তার উপরে। ক্লিয়ার সবাই? ওকে, হ্যাঁ, ঢাকার পরে ইনশাল্লাহ চিটাগাং হবে, প্ল্যান আছে, দেখা যাক কতদূর কি পারি। হ্যাঁ, তেজগাঁও কলেজ অডিটোরিয়াম আমরা সব কিছু দিয়ে দিব, রেজিস্ট্রেশন করে ফেলবো। এবং সিট সংখ্যা কিন্তু খুবই লিমিটেড, হয়তো 2-1-এর মধ্যে রেজিস্ট্রেশন দিয়ে দিব। আমরা চাবো যে পেড ব্যাচের স্টুডেন্টগুলো আগে আসুক, আপনাদের গ্রুপে আগে রেজিস্ট্রেশন লিঙ্ক দিব, আপনারা সবাই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন, বুঝছেন? তারপরে আপনাদের রেজিস্ট্রেশন কতজন হলো এটার উপরে ভিত্তি করে আমরা বাইরে ছেড়ে দিব, বুঝতে পেরেছেন? তো আপনাদের রেজিস্ট্রেশন আগে করতে হবে, কারণ আপনার নাম যদি রেজিস্ট্রেশনে পরে হয়ে যায়, লেট যদি করে ফেলেন, তাহলে কিন্তু আসন দিতে পারবো না, ঠিক আছে? এটা মাথায় রাখেন, সবাই বুঝতে পেরেছেন? এটা মাথায় রাখেন। এমসিকিউ হবে না রিটেন হবে, কি হবে, সব কিছু আমরা দিয়ে দিব ভাইয়া, সিলেবাস দিয়ে দিব, সব কিছু দিয়ে দিব। একটা জিনিস মাথায় রাখেন, পড়তে থাকেন এখন থেকেই, একটা টপ করার রাখেন। মানে 21 তারিখকে আপনি এমনভাবে নেন যারা ঢাকার এক্সামে অ্যাটেন্ড করবেন। আমি বলবো ঢাকার বাইরেও যারা আছেন, যেমন ঢাকার আশেপাশে এরিয়াতে যারা আছেন, অভিভাবককে নিয়েও আসেন, অভিভাবকেরও দাওয়াত থাকলো, ঠিক আছে?
অভিভাবক নিয়ে এসেও ঘুরে যেতে পারেন, কারণ এই জিনিসটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নেন। ধরেন ঢাকার আশেপাশে এরিয়াতে আছেন, আপনাকে কিন্তু ঢাকাতে এসে সি ইউনিটের এক্সামটা দিতে হবে, তাই না? যত বিভাগীয় শহরে হোক আপনাকে কিন্তু ঢাকায় এসে এক্সামটা দিতে হবে। তো ঢাকার আশেপাশে ঢাকা ডিভিশনে যারা আছেন, যেমন টাঙ্গাইল হতে পারে, গাজীপুর হইতে পারে, সাভার হইতে পারে, নরসিংদী হইতে পারে, ময়মনসিংহ হইতে পারে, ঠিক আছে? তারপরে এই যে এরিয়াগুলো আছে, এরাও হচ্ছে আপনারা ঢাকায় আসবেন, মনে করবেন সেদিন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের একটা পরীক্ষা, সেই পরীক্ষাতে আমাকে টপ করতে হবে, ঠিক আছে? টপ করে চান্স পাইতে হবে। এই যে মেন্টালিটি তৈরি করা, এই যে মেন্টালিটি গ্রো করা, একটা আপনার কি হয়ে থাকলো, অভিজ্ঞতা হয়ে থাকলো। আর আপনি সুযোগ পেয়ে যদি মিস করেন, আপনার কি হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন আপনি নতুন করে কি করতে যাচ্ছেন, নতুন করে যাচ্ছেন, ওই আমেজটা তখন আপনার কি হবে না, নতুন সবকিছু আপনি ভয় পাবেন। নতুন আপনি যদি যেই দেখেন যে পরীক্ষার হলে অনেকজন মানুষ, আপনি কিন্তু ভয় পাবেন। তো আগে থেকে যদি আপনি একটু আসেন, জার্নি করে তো যেতে হবে আপনাকে, তাই না? আপনি সাপোজ আপনার গাজীপুর বাসা, আপনার বাসা হচ্ছে টাঙ্গাইল, তখন আপনি কি করতে হবে? জার্নি করে তো ঢাকা যেয়ে পরীক্ষা দিতে হবে। টাঙ্গাইলে তো আর ঢাকার পরীক্ষা দিতে পারবেন না, গাজীপুরে তো আর পারবেন না, নরসিংদীতে তো পারবেন না, ময়মনসিংহতে তো পারবেন না। তখন আপনি কি করতে হবে? আপনি কিন্তু ঢাকা আসতে হবে। তো এই যে দেখেন, একবার যখন আপনি ঢাকা আসবেন, যদি আপনার হাতে সময় সুযোগ থাকে অভিভাবককে নিয়ে আসেন, একবার যখন আসবেন তখন আপনার কিন্তু একটা প্রিয়র এক্সপিরিয়েন্স আছে। যখন আপনি ফেব্রুয়ারির 8 তারিখে পরীক্ষা দিতে যাবেন, তখন আপনার কি মনে হবে? আমি তো একবার গেছি, এই সিচুয়েশনগুলো আমি ফেস করেছি, পরীক্ষার হলে টাইম কিভাবে দৌড় দেয়, পরীক্ষার হলে কে কি করে না কি করে, কোন জিনিসটা আমার করা যাবে, কোন জিনিসটা করা যাবে না, এগুলো বুঝবেন। আর এই যে এত তো ক্যামেরার সামনে এত বক্তব্য দিই, সব টিচাররা থাকবে, আমাদের সব টিচার থাকবে সেদিন। শুধু সব টিচার না, আমাদের বিগত স্টুডেন্ট যারা চান্স পেয়েছে সবাই থাকবে। সরাসরি তাদের কাছে মন খুলে কথা বলতে পারবেন, তাদের থেকে গাইডলাইনগুলো নিতে পারবেন, এভরিথিং নিতে পারবেন, এবং গিফট টিফট এগুলো তো থাকছেই, তাই না? এই হচ্ছে বিষয়। আমি কি বুঝাইতে পেরেছি? বলেন। সবাই কি বুঝতে পেরেছি? এই হচ্ছে বিষয়টা ভাইয়া, বুঝতে পেরেছেন? তো এই জন্যে আমি বলছি যে এই জন্যে এটা দরকার আছে, হ্যাঁ, এই জন্যে আমি বলছি এই জিনিসটার ভাইয়া দরকার আছে, হ্যাঁ। আপাতত ঢাকা চট্টগ্রাম ফিক্সড হয়েছে, বাকিগুলোতে আমাদের দেখি লোকজন কেমন আছে। যদি লোকজন ভালো থাকে বাকিগুলো আমরা নেওয়ার ট্রাই করব, কিন্তু দেখতে হবে লোকজন কেমন আছে, বুঝতে পেরেছেন? দেখা যাচ্ছে অল্প লোকজন আছে, তখন তো ঝামেলা, তাই না? জি, আমাদের সকল টিচাররা থাকবে, সরাসরি গাইডলাইন নিতে পারবেন, এভরিথিং পাবেন, দেখবেন অন্যরকম একটা। এবং আমরা হচ্ছে যারা বিগত স্টুডেন্ট যারা চান্স পেয়েছে ওদেরকে কেন নিয়ে আসতে চাচ্ছি, কারণ সেদিন তারা তাদের গল্পগুলো, কষ্টগুলোর কথা তাদের সরাসরি মুখ থেকে শুনতে পাবেন। দেন শুনতে পেয়ে আপনার মনেও একটা আগ্রহ তৈরি হবে যে না, আমিও পড়াশোনা করি, বুঝতে পেরেছেন? এই কারণে আমি আর এটা চাচ্ছি, ঠিক আছে? তো সেই কারণে সবাই আসেন, সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে, সব কিছুই হবে, হ্যাঁ। তো যাই হোক, আপাতত ঢাকা চট্টগ্রাম হবে, রাজশাহীতে মোটামুটি হবে কনফার্ম, মানে আমি চাইলে হবে রাজশাহীতে, সমস্যা নাই। দেখি, স্যারদেরকে দাওয়াত দিয়েছি রাজশাহীতে, যদি আসে তাহলে রাজশাহীতে হবে। এর বাইরে আর কোথাও এখন পর্যন্ত চিন্তা করিনি, তবে দেখি আপনাদের আগ্রহ উদ্দীপনা, আমরা একটা পোল করব, যদি আপনাদের এই এলাকাতে লোকজন যদি বেশি হয়, আগ্রহী যদি হয়, অনেকজন যদি হয়, তাহলে আমরা ইনশাল্লাহ নিয়ে ট্রাই করব। বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। ওকে, তো সব মিলে আমরা মানে আয়োজন সব কিছুর কমতি রাখছি না, ট্রাই করবেন একেবারে টপ করতে। ওইরকম যদি একটা পরীক্ষায় যদি আপনি টপ বা ভালো একটা মার্ক পেয়ে যান, তাহলে দেখবেন যে আপনার মনে অটোমেটিক্যালি একটা, দেখবেন যে অন্যরকম একটা স্পিরিট তৈরি হবে আপনার মনে, যে না আমি পারবো, আমি হচ্ছে, তার মানে আমি পারবো, একটা অন্যরকম কিন্তু একটা স্পিরিট আপনার মনে তৈরি হবে। আর ওই পরীক্ষাতে আপনি ফেলও করতে পারেন, ব্যর্থ হইতে পারেন, তখন ব্যর্থ হইলেও কিন্তু আপনার হাতে এখনো মোটামুটি 1.5 থেকে 2 মাস সময় আছে। ব্যর্থ হইলে আপনি হতাশ হবেন না, ঠিক আছে? হতাশ হবেন না কেন? কারণ ব্যর্থ হইলে আপনি বুঝতে পারবেন আপনার ল্যাকিংটা কোথায়, আপনার দুর্বলতাগুলো কোথায়, আপনি কোন জায়গায় আপনার প্রবলেম ফেস করছেন। তখন ওই প্রবলেম থেকে আপনাকে কি করতে হবে? শিক্ষা নিয়ে পড়াশোনাটা করতে হবে। ওখানে গেলে আপনি চোখের সামনে কম্পিটিশনগুলো দেখতে পাবেন, আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? অনেক কিছু ব্যাপার আছে ভাইয়া, ঠিক আছে? এই আর কি। ও আচ্ছা, আর কুমিল্লাতে সম্ভবত হইতে পারে, হ্যাঁ, কুমিল্লাতে সম্ভবত প্রোগ্রাম হইতে পারে। তো এগুলো পেন্ডিং আর কি। আপাতত ঢাকা চট্টগ্রাম ফিক্সড মোটামুটি, ধরেন ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, ঠিক আছে? আচ্ছা, গিফট কি দিবেন সেটা কি ফ্যাক্টরে ভাই? গিফট দিয়ে কি জীবনে কিছু হবে? গিফট তো দিচ্ছি আপনার উপকারের জন্য, তাই না? তো গিফট কি পাবো সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এক্সামটা দিতে হবে, আসতে হবে, টিচারদের সাথে দেখা হবে, এটা তো অনেক বড় সুযোগ, তাই না? এই হচ্ছে বিষয়। ওকে,
তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন, সবাই খুব সুন্দর মতো পড়াশোনা করেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। আর হচ্ছে আপনারা যেটা করবেন, রেজিস্ট্রেশন 2-1 দিয়ে দিব। আপনাদের পেড ব্যাচের গ্রুপে রেজিস্ট্রেশন লিঙ্ক আগে দেওয়া হবে, সুন্দর করে সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। ঠিক আছে, এই আর কি। তো সবাই ভালো থাকেন ভাইয়া, এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকেন সবাই।